ভেতরে গ্যাসের আর্তনাদ বেড়ে যাচ্ছে। এশান বিড়বিড় করে বলে, কত রাত ঘুমাই না আমি। আজ ওকে নির্ঘুম রাত কাটাবো, নাকি আওয়াজে ঘুম ভালো হবে? বন্ধ চোখের মণিকোঠা ভেসে ওঠে সাদা কাপড়ে মোড়ানো এক বিশাল লাশের শাড়ি। পাশের বসে আর্তনাদ করছে মাঝবয়সী মুর্শিদা, আর পেছনে আঁচল ধরে দাঁড়িয়ে আছে 7 বছরের এশরান। আতঙ্কে চোখ খুলে নেয়, ধরফড়িয়ে উঠে বসে। গিয়াসের চিৎকারের আর আগের মতো শান্তি পায় না, তাই দৌড়ে গিয়ে ব্রাজেন বুলেটের ভেতর থেকে গিয়াসকে নামায়। তখনও গিয়াস জীবিত, কিন্তু চাপে তাপে চামড়া গলে যাচ্ছে, তেল বেরিয়ে আসছে। এশান পাগলের মতন শরীরে বরফ পানি ঢালে। তোকে তো এভাবে মেরে শান্তি লাগছে না। কেন লাগছে না? কিভাবে মারলে শান্তি পাবো বল? এশান হাতে চাবুক পেঁচিয়ে নেয়। ছটফট করতে থাকা গিয়াসের মাংসপিণ্ডে অনবরত বুলেটের বৃষ্টির মতো চাবুক চালাতে থাকে। তীব্র চাবুকের বাড়ি আর সহ্য করতে পারে না গিয়াস। সেখানে প্রাণ পাখি দেহ ছেড়ে উড়ে যায়। তাতে থামে না এশান। টানা 8 ঘন্টা চাবুক চালানোর পরই থামে। এত তাড়াতাড়ি কেন মরে গেলে তুই? কেন 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 কেন? এই ওঠ ওঠ, কুত্তার জাত! পাগলের মতো গিয়াসের বুকের উপর লাফাতেই থাকে আর চিৎকার দিয়ে বলতে থাকে, তোর জন্য আমি আমার মায়ের আদর পাইনি, বাবার ছায়ে বড় হতে পারেনি। তুই আমার প্রতিবন্ধী বড় ভাইকেও ছাড় দিসনি। তুই আমার মনের মধ্যে বিষ ঢুকিয়েছিস, যে বিষে বিষাক্ত হয়ে আজ পর্যন্ত কাউকে আপন করতে পারিনি। আবার রাতের ঘুম তুই হারাম করে দিয়েছিস। ভেবেছিলাম তোকে মারার পরে শান্তি পাবো, বাট আই ওয়াজ রং। কই, শান্তি নেই, শান্তি নেই। দ্যাট মিন্স তোকে আরও কষ্ট দিয়ে মারতে হবে। তোর কলিজাটা দেখার অনেক ইচ্ছে আমার, জানিস তো। হঠাৎ কিছু একটা মাথায় আসতে থেমে যায় এশরান। মুহূর্তের মধ্যে নিজের মুখের ভাব ভঙ্গিমা পাল্টে যায়। সে আগের মতোই গুরু গম্ভীর হয়ে আসতে করে গিয়াসের বুকের উপর থেকে সরে যায়। কিচেন সেটআপের কাছে গিয়ে একটা ধারালো নাইফ নিয়ে আসে, তীক্ষ্ণ ধারালো ছুরি। মুখে সে আগের বদ্ধ নীরবতা, শুধু রাগের জন্য ফুসফুস নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে এমন ভাবে। হঠাৎই দূর থেকে হেলিকপ্টারের শব্দ ভেসে আসে, চমকে যায়। কল্পনা ছেড়ে বাস্তবে ফিরে আসে, অবাক হয়ে যায়, কলিজাটার দিকে তাকায়। পুরো ওটা অক্ষত। তার মানে এতক্ষণ সে হ্যালুসিনেশন দেখছিল। গাদ্দারের জাতের শরীরের অংশ এটা। ছি, ঘৃণায় মুখ ছিটকে নেয়। তারপর একটা কুলিং কন্টেইনারের মধ্যে রেখে দেয়। বাড়িটি দেখতে পুরনো হলেও এর গোপনে এক অত্যাধুনিক লিভিং সিস্টেম রয়েছে। এশান নিজের শত্রুদের মারার জন্য এই গভীর জঙ্গলের মধ্যে এই বাড়িটি বানিয়েছে, যা পুরোটাই লোকচক্ষুর আড়ালে। মুখের শীষ পাচে ফাঁকা বডিটি লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দিতেই কয়েকটি হিংস্র বাঘ লাফিয়ে শূন্য থেকেই ওগুলোকে ধরে ফেলে। তারপর শোনা যায় বাঘের গর্জন, কাড়াকাড়ি করে খাওয়া সময় যেমন ঠয় ঠিক তেমনটা। দেখে মনে হচ্ছে কতদিন অভুক্ত ওরা। বাঘগুলো আসলে এশানে পোষা। বডিটি ফেলে দিয়ে এশান সোজা হিডেন ক্যামেরার দিকে তাকিয়ে নিজের মিডল ফিঙ্গারটি তুলে নিয়ে বোঝায় ফাঁকেও। সাথে সাথে এক শয়তানি হাসি হেসে ঠোঁট চিরে বেরিয়ে আসে, ফলে ঠোঁটের ফাঁকা অংশ দিয়ে একপাশে শোচালো ক্যানাইন দাঁত বেরিয়ে আসে। কিছুক্ষণ পরে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, আকাশের দিকে তাকায়, দেখতে পায়। দেখতে দেখতে হেলিকপ্টারটি ছাদের উপরে এসে একটি দড়ি নামিয়ে দেয়। এশরান সেই কুলিং কন্টেইনারটি নিয়ে দড়ি ধরতেই আস্তে আস্তে দড়িটি উপরে উঠে যায়। হেলিকপ্টারে উঠেই পাশে বসে থাকা ওমরের দিকে তাকায়। ওমর এশরানের আরেক চেলা, যিনি ওদের বিয়েতেও সাক্ষী ছিল। ওমরের চোখে বিস্ময়, সেই চাহনি। এশরান পাতা না দিয়ে সিটে হেলান দিয়ে বসে, যেন কিছুই হয়নি। এশরান রুমে যখন এসেছে ততক্ষণে সকাল হবে। সোজা ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। এখন তার চোখে মুখে রাজ্যের ঘুম, তাই নিজের বউকে বুকের মধ্যে টেনে নেয়, কপালে একটা চুমু এঁকে বলে, আর ঘুমাবো রানী? চাইলেও আগামী 10 ঘন্টার মধ্যে উঠতে পারবে না, কারণ দুধের গ্লাসে তো শুধু দুধ ছিল না কলিজা, সাথে কড়া ডোজের ঘুমের ওষুধ ছিল। বর্তমান বিকেলবেলা সূর্যটা কিছুটা উত্তাপ কমিয়েছে। দিন পেরিয়ে সন্ধ্যার পথে নড়েচড়ে ওঠে নিধি। প্রচুর খিদে পেয়েছে তার। এশানের হাত থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠে বসল। দুর্বল পায়ে নিচে যেতে চায়। 1 কাপ চা না খেলে আর হচ্ছে না। দরজার কাছে গিয়ে আশাহত হয়, কারণ এশান আবারও দরজায় পাসওয়ার্ড দিয়ে রেখেছে।
এইদিকে তীব্র মাথা ব্যথা, আরেক দিকে পেটের ক্ষুধা। দরজাতেই বসে পড়ে, খুব কান্না পাচ্ছে তার। এভাবে কি কেউ কি করে বেঁচে থাকে? নিজের ফোনটা এশান ভেঙে ফেলেছে। লাস্ট কবে একটু স্বাধীনভাবে থেকেছে মনে পড়ে না তার। স্বাভাবিকভাবেই তো কান্নাও করে দেয়। এশান তখনও পুরোপুরি ঘুমোচ্ছে। বুকের কাছে হালকা পেয়ে পুরো বেড হাত দিয়ে নিধিকে খুঁজতে থাকে। ফলাফল শূন্য পেয়ে মিটমিট করে তাকায়। নিধিকে দরজার সামনে ওভাবে বসে থাকতে দেখে ছট করে উঠে বসে। বৌরানী, দরজায় পাসওয়ার্ড লাগানো, বাইরে যেতে পারবে না। নিধির তরফ থেকে কোনো সাড়া পায় না। মেয়েটা এখনো মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। এবার এসব সিরিয়াস হয়ে যায়, কিছুটা ছুটে যায় সেই দিকে। ওয়াইফি, লুক এট মি, লুক লুক। কি হচ্ছে বৌরানী? পেন হচ্ছে? নিধি এশানে হাত সরিয়ে দিয়ে আস্তে করে বলে। হাত সরান জমিদার সাহেব, ভালো লাগছে না আমার। নিধির কথা এশান পাত্তা না দিয়ে ওর মুখের সামনে চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে বলে। তুমি শাওয়ারে যাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। একটা প্রশ্ন করব জমিদার সাহেব? শিওর। আচ্ছা, আমি এই কেমন জীবনের মধ্যে আছি বলতে পারেন, যেখানে নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, লাইফ মানেই হাসি খুশি, সুখ দুঃখ, অ্যাডভেঞ্চার এসব থাকে। কিন্তু যেদিন থেকে আপনার সাথে দেখা সেদিন থেকে আমার জীবনে শুধু আপনার হুকুম চলে। এভাবে কি বাঁচা যায় বলুন? তুমি কি চাইছো বলো তো? বলে লাভ নেই। বলতে বলছে। ধমকে উঠে এশান, ঠোঁট উল্টে নিধি কাঁদতে কাঁদতে বলে। জীবনে এই একটা জিনিসই তো পারেন, কথায় কথায় ধমক দেয়া। আমার ভেতরে কি চলে বোঝেন আপনি? আর কয়েকদিন পর ভাইয়ার বিয়ে, কত শত প্ল্যান ছিল, কিছুই হলো না। নিজের বিয়ে নিয়ে যত স্বপ্ন ছিল তা তো পূরণ হলোই না। আবার ভাইয়ের বিয়ে নিয়ে যা প্ল্যান ছিল তাও সফল হলো না। যার সবকিছুর দায়ভার একমাত্র আপনার। আর আপনি আর যাই হোক, এর দায় কখনোই এড়াতে পারবেন না জমিদার সাহেব। এশান এক পলক নিজের দিকে তাকিয়ে রয়। নিধির মনে আবারও ভয়ের দানা বাঁধে। এবার এই লোকটা কি না কি করে বসে। তবে নিধিকে অবাক করে দিয়ে এশান বলে। তুমি যা চাও তাই হবে। আমরা পরশু তোমার বাড়ি যাব। হ্যাপি? নিধি নিজের কানকে বিশ্বাস করতে পারে না। এশানের মুখ থেকে এরকম কথা সে আশা করেনি। খুশিতে কেঁদে দেয়। নিয়ে যাব, তবে একটা শর্তে। মুখ শুকিয়ে যায় নিধির। কি শর্ত? আজ থেকে শুরু করে ওখানে গিয়ে যতদিন থাকবে আমার সাথে নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মতো বিহেভ করবে। আর যদি না মানো, হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। এই তো গুড গার্ল। নিধির গাল চিপে দেয়। তুমি শাওন নাও, আজকে আমরা টেরেসে ক্যান্ডেল লাইট ডিনার করব। আমি সব কিছুর অ্যারেঞ্জ করছি। গট ইট? হুম। উপায় না পেয়ে কাবার্ড থেকে একটা সুতি সালোয়ার সেট নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় 1.5 ঘন্টা শাওয়ার নিয়ে বের হয়ে নিধি রুমে এসে বেডের উপরে একটি ব্ল্যাক কালারের জর্জেট শাড়ি, সাথে এক জোড়া ডায়মন্ডের চুড়ি, ইয়াররিং রাখা, পাশে একটি হলুদ চিরকুট, সেটি তুলে দেখে। এগুলো পরে টেরেসে আসো, তবে বেশি সময় নিও না। তোমার বরটা বড্ড অধৈর্য হয়ে অপেক্ষা করছে। ছোট্ট দুটি লাইন আর কিছু লেখা নেই। চিঠিতে হাতে নিয়ে নিধি কিছুক্ষণ ভাবল। উনি আসলে কি চাইছেন? একবার ওনার কথা মতো চলেই দেখি, দেখা যাক এর ফলাফল কি হয়। চুপচাপ শাড়িটি পরে নিল, তবে বিরতি বাঁধে ব্লাউজে। এটি পুরোটাই স্লিভলেস। এখন উপায় কোনো মতে ভেজা চুলগুলো চিরুনি করে, চোখে হালকা কাজল আর ঠোঁটে বেবি লিপস লাগায়। আঁচল কাঁধে তুলে নেয় যাতে শোল্ডার দেখা না যায়। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে টেরেসে চলে যায়। সেখানে গিয়ে দেখে এশা জেন্টলম্যানের মতন ফর্মাল হয়ে তার জন্যই দাঁড়িয়ে আছে, হাতে কিছু গোলাপ লাল। নিধি টেরেসে পা রাখতে এশার হাঁটু গেড়ে ফুলগুলো দেয়। নিধি তাও সাদরে তা গ্রহণ করে। এরপরে সেখান থেকে নিধিকে টেরেসের মাঝখানে রাখা একটি রাউন্ড টেবিলের পাশে চেয়ার টেনে বসিয়ে দেয়। নিধির খুব লজ্জায় লাগছে। আশপাশটা তাকিয়ে দেখে সাথে অসংখ্য মোমবাতি জ্বালানো, মাথার উপরে চাঁদ আর হলদে আলো দিয়ে যাচ্ছে তার। ম্যাম শুধু ডেকোরেশনটাই দেখবেন, নিজের এই হট অ্যান্ড সেক্সি বরটাকে তো দেখো। আরেক দফা লজ্জা পায় নিধি। সামনে তাকিয়ে দেখে ব্ল্যাক স্যুটে তাকে কোনো রূপকথা রাজকুমারের মতোই লাগছে। এশানের চোখে চোখ পড়তে নিধির সরাসরি লোম দাঁড়িয়ে যায়। এশানও বুঝতে পারে তার প্ল্যান কাজ করেছে। তুমি শাড়ি দিয়ে ওভাবে কাট ডেকেছো কেন? আসলে এটা স্লিভলেস তো তাই। এশান তার কাঁধ থেকে আঁচলটি নামিয়ে দিতে দিতে বলে। রিল্যাক্স, ইটস মি। অলরেডি তোমার সব দেখে ফেলেছি, সো ইজি। নিধি পরিস্থিতি সামাল দিতে কথার মোড় পাল্টায়। ক্ষুধা লেগেছে আমার,
কই দেখি কি রান্না করেছেন। এবার এশান গর্বের সাথে বলে, দেখো, এমনিতে আমি চাইলে তোমার জন্য খাবার অর্ডার করতে পারতাম, কিন্তু তা করিনি। কজ আমি চেয়েছিলাম আমার বউকে আমি নিজ হাতে কষ্ট করে রান্না করে খাওয়াবো। তো এগুলো সব আমি রান্না করেছি। নিধি তাকিয়ে দেখে টেবিলে রাখা দুটো বাটি ঢাকনা দিয়ে ঢাকা। কি আছে এতে? কি রান্না করেছেন? আমার হাতে স্পেশাল ইনস্ট্যান্ট নুডলস। ঢাকনা সরাতে সরাতে বলে এশরান। হোয়াট? ইনস্ট্যান্ট নুডলস আবার স্পেশাল হয় কি করে? শুধু গরম পানির ভেতরে নুডলস আর মশলাগুলো ঢেলে দিলেই তো হয়ে যায়। এতে এত নাম্বার নেওয়ার কি আছে? আর একটা কথা, সারাদিন না খাওয়া ছিলাম আমি, এই রাতের বেলা আমি নুডলস খাবো? সিরিয়াসলি? এশান মুখটা কাছামাছি করে বলে, দেখো বউ, আমি নুডলস আর কলিজা ভুনা করতে পারি, আর কিছু পারি না। তুমি আজকের মতো এগুলো দিয়ে চালিয়ে দাও। আপনাকে এগুলো কে করতে বলেছে? রেনু আপাকে বললেও তো পারতেন, উনি করে দিত। রেনু নেই, শুধু রেনু না, প্রভা আর হিমিও নেই। ওদের আমি বাইরে পাঠিয়ে দিয়েছি। ওরা আজ রাতটা আমার জন্য অন্য বাসায় থাকবে। নিধির মাথায় বাজ পড়ে, মনে মনে বলে, হায় আল্লাহ, এই পাগলের সাথে আমি একা একা থাকবো এই বাসায়? একটু টেস্ট করে দেখোই না কেমন হয়েছে। ওকে দিন। এশান ওর প্লেটে কিছু নুডলস দেয়, আবার নিজের প্লেটও নেয়। শুরুর দিকে নিধি খেতে ভালো লাগে, খিদে পেঁচে বাঘও ঘাস খায়, নিধিও তেমন। রিল্যাক্স, আস্তে খাও, গলা আটকাবে। খাবার কোথাও পালাচ্ছে না। নিধি কোনো উত্তর দেয় না। এই কলিজা ভুনার সাথে খাও, বেটার ফিল পাবে। এশান কিছুটা কলিজা নিধির প্লেটে তুলে দেয়, আপনি খাচ্ছেন না কেন? তোমার খাওয়া দেখছি। নিধিও কিছুটা কলিজা মুখে নিয়ে থেমে যায়, আসলে টেস্টে। এনিথিং রং? এটা কিসের কলিজা? এশানের মাথায় গিয়েছে সেই রক্তাক্ত যকৃতের কথা ভেসে ওঠে, তাতে দত চিপে চিপে বলে। কুত্তার বাচ্চার কলিজা। থু, সঙ্গে সঙ্গে মুখের ভেতরে খাবার ফেলে দেয় নিধি। ছি, এগুলো কি বলেন আপনি? আরে খাবার ফেললে কেন? আপনি কি এতই গরিব যে বউকে কুকুরের কলিজা খাওয়াবেন? আরে স্টুপিড, এটা কথার কথা। আমার একটা ছাগল ছিল, ওটার নাম শখ করে কুত্তার বাচ্চা রেখেছিলাম। আজকে তোমার জন্য সেই কুত্তার বাচ্চার কলিজাটা নিজ হাতে ভুনা করেছে। ওহ তাই বলুন, আমি কি না কি ভেবেছিলাম। আর এগুলো কোনো নাম হলো? জীবনে শুনিও নি কোনো কেউ ছাগলের নাম কুত্তার বাচ্চা রেখেছে। হাঁপ ছেড়ে বাঁচে নিধি। হ্যাঁ, আমি রেখেছি। এনি প্রবলেম? এবার খাওয়া শেষ করো। আর আপনিও শুরু করেন। প্রভা, হিমি আর রেনু একটা বিশাল আলিশান ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে বিশ্রাম নিচ্ছে। সেই সন্ধ্যার সময় বেরিয়েছিল ওরা। এশান ওদের হাতে টাকা ধরিয়ে দিয়ে বলেছিল ইচ্ছে মতো শপিং করে এই বাসায় চলে যেতে বলেছে। প্রভার আর খুশি দেখে কে নাচতে নাচতে ওরা বেরিয়ে পড়ে শপিং এর উদ্দেশ্যে। মনের খুশি মতো শপিং করে এখন এখানে বিশ্রাম নিচ্ছে। আসার সময় ওরা বাইরে থেকে খেয়ে এসেছে, তাই আর কোনো বাড়তি খাটাখাটনি করতে ইচ্ছে করছে না রেনুকে। পায়ের উপর পা তুলে বসে হিমি বলে, আচ্ছা প্রভা, আজকে ভাইয়া তো উদার হলো কেন? কি জানি, জানি না। আমার কি মনে হচ্ছে জানো প্রভা, ওরা আজকে রাতে রোমান্টিক হবে, তাই আমাদের এভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে। যাও, কি যে বলো না, আমরা থাকলেও তো ওদের ডিস্টার্ব হতো না। বোধহয় এর পিছনে অন্য উদ্দেশ্য আছে। কি যে বলো, তবে আমার যে কবে বিয়ে হবে একটা জামাইয়ের খুব দরকার জানো। তোমরা সব কি বলছো? এত ছোট ছোট বাচ্চা। রেনু বাড়াবাড়ি খুব সহজ সরল টাইপের মেয়ে। এই ধরনের রোমান্টিক কথাবার্তায় সে খুবই লাজুক। বাড়ি নিজের বর নিয়ে স্বপ্ন থাকতে পারে না? তোমারও কি স্বপ্ন নেই বিয়ের পরে বরের সাথে কি করবা? রেনু লজ্জা পায়, গাল লাল করে বলে উঠছে, আমি রুমে গেলাম, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ যাও যাও, এত লজ্জা তোমার মধ্যে বসে কি করে বুঝি না বাবু। রেনু চলে যাওয়ার পর ওরা ঠিক করে আজ রাতে হরর মুভি দেখবে। যা ভাবা তাই কাজ। দুজনেই নেটফ্লিক্স থেকে দা নান মুভিটি বের করে সম্পর্ক সামনে পপকর্ন, চিপস আর কিছু স্ন্যাক্স নিয়ে বসে। মুভি শুরুতে সেরকম হরর ফিল পায় না ওরা। তার মধ্যে প্রভার ফোন আসে, তাই হিমিকে রেখে সে অন্য একটা রুমে কথা বলতে চায়। প্রভা যাওয়ার সময় কিছুটা বেরিয়ে যায়। এক মনে মুভি দেখছে হিমি। একটি হঠাৎ হরর সিন আসতেই চোখ বন্ধ করে না হিমি। কি বিভৎস রকমের চেহারা, আর তাকালে সাহসই পায় না, ভয় গলা দিয়ে কথা বেরোচ্ছে না। প্রভাকে যে ডাকবে সেই সাহসটাও নেই, আবার দৌড়ানোর কথাও ভুলে গিয়েছে, শুধু চোখ চেপে ধরে রয়েছে।
আজ রাতে ফ্রান্স থেকে ফিরেছে রুহুল। এখানে অনুপস্থিত সব কিছু সামাল দিতে হয়েছে তার। বড় সড়ো একটা ধকল গিয়েছে এই দুদিনে। দেশে ফেরার ইচ্ছে ছিল না, কিন্তু এশানের জন্য তা হয়ে ওঠেনি। হিমিরা বর্তমানে যে ফ্ল্যাটে আছে ওটায় মূলত রুহুল থাকে। ক্লান্ত শরীরে রুহুল ফ্ল্যাটের দরজা খুলে অবাক হয়ে যায়। ড্রয়িং রুমে কি অবস্থা! এত এত শপিং ব্যাগ আর পপকর্ন ছিটানো। পরিপাটি স্বভাবের মানুষে এ ধরনের নোংরা ও সহ্য করতে পারে না। তাকে দেখে টিভিতে হরর মুভি চলছে, বসে আছে আর সোফায় একটি মেয়ে চোখ বন্ধ করে বসে আছে। এসবের কিছু বুঝে উঠতে পারে না সে। কে এই মেয়ে? এখানে বা কি করে এলো? নাকি এটা সুপার ন্যাচারাল কিছু? রুহুলও কিছুটা ভরকে যায়, তাই আস্তে আস্তে হিমির দিকে এগিয়ে গিয়ে বলে। এক্সকিউজ মি, হু আর ইউ? পরিচিত কঞ্চ পেয়ে এক ছটকায় রুহুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে হিমি। প্লিজ আমাকে ছেড়ে যাবে না, আমি অনেক ভয় পাচ্ছি। আরে ছাড়ুন তো, আরে ছাড়ুন তো। এভাবে একা একটা পুরুষকে জড়িয়ে ধরছেন, কাণ্ডজ্ঞান নেই আপনার? পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে এক ছটকায় রুহুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে। হিমি যেন শুনেও শোনার মতো না শোনার মতো জড়িয়ে ধরছে রুহুলকে। এই মাঝ রাতে এরকম একটা হরর মুভি দেখে যে কারো অবস্থায় টাইট হয়ে যাবে। প্রভাটাও সেই যে গিয়েছে, তার কোনো হদিশই নেই। হিমি ছাড়ুন প্লিজ। আপনি এখানে কিভাবে এলেন? হিমি তখন রুহুকে জোর করে জড়িয়ে ধরে আছে এখনো। তখনই মনে মনে ফোন দিয়ে এজে নেয় নিজের মনের কথাটা রুহুলকে প্রকাশই করে দিবে। প্রভা আর রেনু আপার সাথে এসেছি। আমি আপনাকে কিছু বলতে চাই রুহুল সাহেব। আচ্ছা আগে ছাড়ুন, তারপরে বলুন। না, আমি এভাবেই বলবো। আরে কি মুশকিল, ছাড়ুন তো। রুহুল জোরাজোরি করতে থাকে। হিমি আরো টাইট করে জড়িয়ে ধরে এক নিঃশ্বাসে বলে। আই লাভ ইউ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ রুহুল। ট্রাস্ট মি, আমার লাইফে আপনি প্রথম পুরুষ যে আমার এতটা কাছে এসেছে। প্লিজ অ্যাকসেপ্ট মি। রুহুল এক ঝটকায় হিমিকে নিজে থেকে ছাড়িয়ে সোজা করে দাঁড় করিয়ে বাম গালে একটা থাপ্পড় মেরে বলে। হাউ ডেয়ার ইউ! আমাকে এভাবে জড়িয়ে ধরে এসব বলার সাহস পাও কোথা থেকে? থার্ড ক্লাস মেয়ে কোথাকার! হিমি আচমকা এমন চর খাবে সেটা কল্পনাও করতে পারেনি। অসহায়ের মতো গাল ধরে তাকিয়ে আছে রুহুলের দিকে। এদিকে রুহুলের কণ্ঠ শুনে প্রভা আর রেনু দুজনেই চলে আসে। ঘটনার আগা গোড়া কিছুই বুঝে উঠতে পারে না ওরা। হিমি এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে মানুষটাকে সে ভালোবাসে, সেই মানুষটা তার গায়ে এভাবে হাত তুলতে পারে কিভাবে। অন্য কোনো সময় হলে হিমি কেঁদে দিত, কিন্তু আজ সে কাদার ভঙ্গিমাও ভুলে গিয়েছে। তোমাদের মতো সস্তার বাজারের মেয়েদের এই গায়ে পড়া স্বভাবের জন্যই সব ভালো মেয়েদের বদনাম। এই মেয়ে, কথা বলছো না কেন? তোমার বয়স কত? তুমি জানো আমি তোমার কত বড়? কেঁপে ওঠে হিমি। হিমির চোখ রুহুলে একজন এত শান্ত স্বভাবের মানুষ, আজ তার কথা এমন ঝংকার। প্রভা এগিয়ে এসে বলে। রুহুল ভাইয়া, কি হয়েছে? ওকে ওভাবে বকাবকি করছো কেন? কারণটা ওকেই জিজ্ঞেস কর। আর কিসব মেয়েদের সাথে থাকিস? বস্তির মেয়ে একটা, ছেলে দেখলেই গলায় ঝুলে যেতে ইচ্ছে হয়। এসব মেয়েদের থেকে দূরে থাকবি। এবার যেন অপমানটা আর সহ্য হলো না হিমির। সে নাকি বস্তির মেয়ে। চোখ দিয়ে আপনা আপনি পানি চলে এলো তার। সে মোটেও নীতির মতো অত শক্ত না। সামান্য কথাতে কেঁদে কেঁদে একাকার করে সে। তাও আজ চেষ্টা করেছিল কাঁদবে না, কিন্তু লোকটা এমন করে কথার বান ছুড়ে দিল যে সে বেচারে নিজের প্রতিজ্ঞা ভাঙতে বাধ্যই হয়ে গেল। প্রভা আর রেনুর সামনে অপমানে চোখ বন্ধ করে হয়ে আসছে তার। তারপরেও যেহেতু সবটা প্রকাশ পেয়ে গিয়েছে, তাই হিমি নিজেকে শক্ত করে বলে। আমি জানি না আপনার আমার বয়সের ব্যবধান কত। আপনার বয়স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাও প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। প্রভা অবাক হয় হিমির কথা শুনে। এই মেয়ে কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? প্রভা হিমিকে ধরে বলে। এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। আমি সজ্ঞানে বলছি, আই লাভ হিম প্রভা। রুহুল গর্জন করে বলে। নির্লজ্জ মেয়ে কোথাকার! তোমার মতো রাস্তার মেয়েকে এই মুহূর্তে আমার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মাঝ রাত বলে দিলাম না। তাহলে বলুন, আপনিও আমাকে ভালোবাসেন? রাগে রিরি করে উঠছে রুহুলের মুখে সেই অভিব্যক্তি স্পষ্ট, যা হিমির চোখ এড়ালো না। এবার অভিমানী সুরে বলল। ঠিক আছে, আমি এই মুহূর্তে আপনার বাসা ছেড়ে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে ভালোবাসি রুহুল সাহেব। আর এই ভালোবাসার মধ্যে এতটুকুও খাদ নেই। যদি কখনো মনে হয় আমার কাছে আসবেন, আমাকে একটু ডেকে নিন, আমি ছুটে চলে আসব। তাতে রুহুলের কোনো সুক্ষেপই দেখালো। সে সোজা নিজের রুমে চলে গেল।
শেষ রাতের বাতাসে ছড়িয়ে পড়ে এক শীতল ভাব, যা যেন আরো অলৌকিক হয়ে উঠছে। ছাদের প্রান্ত ঘেঁষে বসে আছে এক প্রেমিক যুগল। প্রথমে নিধি বসতে না চাইলো, এশানের জোরাজুরিতে আর না ধরতে পারেনি। নিধির চুলগুলো বাতাসে উড়ে চলেছে। এশান নিধির চুলগুলো আঙুল পেঁচিয়ে নিয়ে নাকে ধরে, চোখ বন্ধ করে সবটুকু নির্যাস নিজের বক্ষে গহ্বরে শুষে নেয়। নিধির কেমন যেন গা ঝলসে যায়। নিশালো কঞ্চে বলে, বৌরানী, আজ পিরিয়ডের কয়দিন? হবে 3 দিন। আমার তো সহ্য হয় না। আর কত দেরি? লজ্জা মুখ ঘুরিয়ে নেয় নিধি। জেনে শুনে এই নির্লজ্জ পাগল লোকটার প্রেমী সে পড়ে যাচ্ছে। নিধি আহ্লাদি হয়ে এশানের কাঁধে মাথা ঠেকিয়ে নেয়। এশানও নিধির হাতটা একটু শক্ত করে ধরে নেয়। আপনি কি আসলেই এমন জমিদার সাহেব? কেমন হলে তুমি খুশি হবে বৌরানী? খুব সাদাসিধে আর ঘরোয়া। ফিচেল হাসে এশরান ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলে উঠছে। আজকে যেমন বউকে রেঁধে খাইয়েছে তেমন। নিধি মাথা ঝুঁকিয়ে সম্মতি দেয়। কলিজি ভুনাটা কেমন হয়েছিল বৌরানী? সত্যি বলতে দারুণ। আমি এর আগে কখনো এত টেস্টি করে যাবো না খাইনি। এশান অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বিড়বিড় করে বলে, বাপের জন্মে মানুষের কলিজা খেলে তো বুঝবা। আজ ফার্স্ট খেয়েছো, তাই মুখে লেগে আছে। কি একা একা বিড়বিড় করছেন আপনি? নাথিং, আসো একটা লিপ কিস করে। এশান নিধির দিকে ঝুঁকে যায়। নিধি আরো একটু কিছুটা মাথা সরিয়ে বলে, আপনার মাথায় কি সারাদিন এইসবই ঘুরে? আমার মাথায় ডার্ক রোমান্স ঘোরে, যে সহ্য করতে না পারলে তোমারই ক্ষতি। ডার্ক? ইয়েস বেব। এশানের খোল লাগানো ভয়েসে নিধি নিজেও পাগল হয়ে যায়। দুজনের উষ্ঠচোরা শুষে নিতে থাকে একরাশ ভালোবাসা নহর। নিধির ধনুকের মতো বাঁকানো কোমরে এশানের এক হাত অবাধ্য বিচরণ করছে, আর হাত দিয়ে আলতো করে নিধির গাল ধরে আছে। নিধি নিজেও সায় দিয়েছে, 2 হাত দিয়ে এশানের ঘাড়ে হাত বুলিয়ে দিচ্ছে। আজ এশানের আদরে কোনো ব্যথা নেই, নেই কোনো উগ্রতা, শুধু আছে এক শীতল পরশ, যা শেষ রাতের বাতাসের মতোই নরম আর আদুরে। আশপাশটা নীরব, কোনো সারা শব্দ নেই, আছে শুধু ওদের কাছে আসার উন্মাদ শ্বাস প্রশ্বাসের শব্দ, যার ফলে এশানের আদুরে চুম্বন ধীরে ধীরে অধিকার খাটানোতে পরিণত হচ্ছে। নিধি নিচেও তাতে খানিকটা সাই দিয়ে দিল। পরিস্থিতির বেড়াজালে ওঠা ওটা দুজনেই ফুলতে বসলো। তাদের মিলনের নিষিদ্ধতা হঠাৎ বিষয়টা এশানের মাথায় আসতে নিধির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মুখ ঘুরিয়ে নেয়। এমন আকস্মিক ঘটনা নিধি বাবাচাকে খেয়ে যায়। মায়াবী চোখে তাকিয়ে রয় এশানের দিকে। নিঃশ্বাসের তীব্র গতিতে তখনও বুকের খাঁচা ওঠানামা করছে। নিধির দিকে তাকায় এশান। নিধি শাড়ির আঁচলে নিজের উষ্ঠ জোরে মুছে নেয়। নিধির কানে চুল গুজে দিয়ে দিতে দিতে বলে, একটু কন্ট্রোল করো না বৌরানী, এটি শেষ হলে প্রচুর সুখ দেব। ট্রাস্ট মি বেব। ততক্ষণে নিধিও নিজেকেও প্রায় শান্তি করে নেয়। এশানের ফোন প্রাইভেট করতেই কল তুলে নেয়। রুহুল, বলো। ভাই, হিমি মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে? তুই কই? রুল সংক্ষিপ্তভাবে সব কথা বলে। এশানের চোখে মুখে চিন্তার ছাপ দেখা যায়। ওকে তোর এইভাবে বলা ঠিক হয়নি। যেহেতু ভ্যাজালটা তুই লাগিয়েছিস, তার মাসুল তুই দে। মি? ইয়েস, ইউ। আর আমাকে এত রাতে কল করবি না, স্পেশাল মোমেন্টে ডিস্টার্ব হয়। বলে কল কেটে দিয়ে নিধির মুখের দিকে তাকায় এশান। ওর চোখে প্রশ্নের খেলা দেখতে পায়। সেগুলোকে কোনো পাত্তা দেয় না এশান। হাই তুলতে তুলতে বলে, ইটস অলরেডি 4 in the morning। চলো বউ, ঘুমোতে যাই। আপনি কার সাথে কথা বলেন? লিভ ইট, চলো, ঘুম পাচ্ছে আমার। নিধিকে পাজা কোলে তুলে নেয় এশান। রুমে গিয়ে ওয়াশরুমের সামনে নামিয়ে দিয়ে বলে, চেঞ্জ করে আসো, চাইলে আমার সামনেও করতে পারো। আর মায়ের আপনি আসলেই নষ্ট নষ্ট জমিদার। কথাটা বলতে দেরি নিধির ওয়াশরুমে যেতে দেরি না। কিছুক্ষণ পরে বের হয়ে এসে দেখে এশান একটা কটনের ওভার সাইজের টি শার্টের সাথে একটা শর্টস পরে আনমনি ফোন স্ক্রল করছে। নিধি নিজে একটা সুতির 3 পিস পরেছে। বেডের কাছে এসে দাঁড়িয়ে যায়। কি হলো? ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আসো, কাছে আসো। নিধির হাত টান দিয়ে নিজের বুকের মধ্যে টেনে নেয়। নিধি মিনমিনিয়ে বলে, এভাবে জড়িয়ে ধরলে আমি ঘুমোতে পারি না। এশান লাইট অফ করে নিয়েছে। ততক্ষণে হাসকি ভয়েস বলে, অভ্যাস করে নাও। কিন্তু শশ, ঘুমাবো। নিধি আরও কথা বাড়ায় না। এশানের সংস্পর্শে এসে সেও যেন রাত জাগো আর দিনে ঘুমানোর অভ্যাসই নিয়েছে।
ভোর প্রায় হয়ে এলো, ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছে রুহুল। ক্লান্ত চোখে খুঁজে যাচ্ছে হিমিকে, তবে মনের মাঝে নেই কোনো অনুতপ্ততা, আছে শুধু হিমির উপরে একরাশ বিরক্তি। এদিকে এশানও সাহায্যের হাত গুটিয়ে নিয়েছে, হিমিকে না পেয়ে সহ্যের বাঁধ ভেঙে যায়। তাই সিদ্ধান্ত নেয় বাসে ফিরে যাবে। যা বাবা তাই কাজ, গাড়ি কুড়িয়ে নেয়। বাসার কাছাকাছি আসতে কয়েকটি কুকুরের তুমুল ঘেউ ঘেউ শব্দ কানে আসে। কুকুরগুলো রাস্তার মাঝখানে হওয়ায় সেগুলোকে ক্রস করে যেতেও পারছে না, বারবার হর্ন দিয়েও কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে ব্যাক সিটে থেকে একটা হক স্টিক দিয়ে বের করে কুকুরগুলোকে দিকে এগিয়ে যায়। কুকুরগুলো একজনকে ঘিরে গোল হয়ে ডাকাডাকি করছে। রুহুল দূর থেকে হিমিকে চিনতে পারে। এদিকে কুকুরগুলো রুহুলের হাতে হক স্টিক দেখে দূরে সরেই যায়। হিমি রুহুলকে আসতে দেখে খুশি হয়ে যায়, বসা থেকে উঠতেই রুহুলের দিকে এগিয়ে যায়। আমি জানতাম আপনি আমাকে কখনোই ফিরিয়ে দিতে পারবেন না, ঠিকই আমার টানে আমাকে খুঁজতে বেরিয়েছেন। রুহুলের তিরিকি মেজাজটা যেন পুনরায় বিগড়ে যায়। সপাট করে হিমির গালে আরেকটা চড় লাগায়। এই মেয়ে, এভাবে বের হয়ে কি বোঝাতে চাও? এই, তোমার বাসার অ্যাড্রেস বলো। হিমি চুপ হয়ে যায়। চুপ করে আছো কেন? তোমাকে বাসায় রেখে আসবো। তোমার মতো মেয়েদেরকে আর যাই হোক নিজের আশেপাশে সহ্য করতে পারছি না। হিমির হাত টানতে টানতে গাড়ির ভেতরে নিয়ে বসিয়ে দেয় রুহুল। হিমি পরে নিজের বাসায় অ্যাড্রেস দিয়ে দেয়, কারণ এই মানুষটা তাকে যেহেতু দেখতে চায় না, তাহলে তার চোখের সামনে থাকার কোনো মানেই হয় না। একটা আলিশান ডুপ্লেক্স বাড়ির সামনে রুহুলের গাড়িটা থামে। ততক্ষণে ভোর হয়ে গিয়েছে। রুহুল হিমির হাত ধরে টেনে ডাইনিং রুমে প্রবেশ করে। রুমে রান্নাঘরে ব্যস্ত সময় পার করছে হিমির মা পারভিন বেগম। গরম পানিতে চায়ের লিকার ছাড়ে। হঠাৎ কোনো বলিষ্ঠ যুবকের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকায় সে। অচেনা একটা ছেলে হাত ধরে রয়েছে তার একমাত্র মেয়ের। ফিকুচকায় সে হাত মুছতে মুছতে রুহুলের সামনে দাঁড়ায়। হিমিকে দেখে রাগি চোখে তাকায়। কোনো কিছু না বলেই তার মেয়ে বাড়ি থেকে হাওয়া হয়ে গিয়েছিল। আজ এতদিন পরে মেয়ের হদিস পেয়েছে, তাও আবার এভাবে একটা ছেলের হাত ধরে। তাও যত সম্ভব নিজের রাগ দমিয়ে রেখে রুহুলকে প্রশ্ন করে। কে তুমি বাবা? আন্টি, আপনি নিশ্চয়ই এই মেয়েটির মা? হ্যাঁ। আপনার মেয়ে বান্ধবীর শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে কোন দিকে পা বাড়িয়েছেন তার খেয়াল রাখেন? কার বাড়ি? ওর কোন বান্ধবীর বিয়ে হয়েছে? সেটা আপনি আপনার মেয়ের কাছ থেকে শুনে নেবেন আন্টি। তা না হয় শুনবো। তুমি কে বাবা? তোমার পরিচয় কি? বাড়ি কোথায়? শান্ত হয়ে উত্তর দেয় পারভেন। একসাথে এতগুলো প্রশ্ন পেয়ে রুহুল কিছুটা বিব্রত হয়। হিমির হাত ছেড়ে দিয়ে বলে, আমি আসি আন্টি, নিজের মেয়ের খেয়াল রাখবেন। বলে হনন করে সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় ভেতর থেকে ভেসে আসে হিমির মা কাউকে ছেঁচে ছেঁচে বলছে। থানায় ফোন করে জানাও মিসিং ডায়েরিটা যেন অফ করে। আমাদের ন্যাকারানি বাড়ি ফিরেছে তার নাগরের সাথে। হিমি চুপচাপ নিজের রুমে আসে। এই বাড়িটা আছে তার জাহান্নাম, সেটা সে আগেই থেকেই জানে। তাই তো প্রাণের বান্ধবীর বিয়ের কথা শুনে কাউকে কিছু না বলে এখান থেকে পালিয়ে গিয়েছিল। বলে গেলে কখনো যেতে দিতই না, তাই পালানো ছাড়া অন্য কোনো উপায় ছিল না তার। রুহুল শুধু চোখের চশমাটা ভালো করে পরে নিল, আর কোনো কথা না বলে গাড়ি ছেড়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। এসব বিষয়ে তার কোনো ইন্টারেস্ট নেই। গত রাত থেকে নিখোঁজ গিয়াস আকন্দ, আরমান, রব্বানী আর নওশিনের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ইমতিয়াজের বিয়ে উপলক্ষে ওরা সবাই নওশিনের বাড়ি এসেছিল। সেদিন সন্ধ্যাবেলা গিয়াস কাজের কথা বলে বাসা থেকে বেরিয়ে যায়। তার মূল উদ্দেশ্য ছিল নিষিদ্ধ পল্লীতে যাওয়া। সপ্তাহে একদিন সে পাড়ায় না ঢুকলে না মারলে তার যে হাত পায়ে কসমস করে। কিন্তু ছেলে মেয়ে বড় হয়, আগের মতো যাওয়া হয়ে ওঠে না। অনেকদিন পর পর শহরে আসার সুবাদে সেই সুযোগটা লুফে নেয়। তাই কোনো সঙ্গী ছাড়াই সে পথে রওনা দেয়। আর সেখানেই থেকেই এরশানের থাবায় পড়ে প্রাণ দিতে হয়। কিন্তু এই খবর তখনও ওদের কানে যায়নি। টেবিলের উপর চায়ের কাপ রাখতে রাখতে আরমান বলে, দেখ আপা, তুই শুধু শুধু চিন্তা করছিস। আব্বার সময় হলে চলে আসবে। তুই বললি আর আমরা চিন্তা বাদ দিয়ে দিলাম। আব্বার বয়স হয়েছে, এভাবে একা একা কই চলে গেল বলতো? এসব কথায় কোনো হেলদোল নেই রব্বানির। এক মনে চা খাচ্ছে, মাথায় তার অন্য চিন্তা। একসময় প্রশ্ন করেই বসল, তোর মেয়ে আর মেয়ের জামাইকে বিয়েতে দাওয়াত দিছিস? নীতির কথা মনে পড়তে নওশিন ফুঁসে হচ্ছে। দেখো ভাইজান, ও আমার মেয়ে না, ওকে আমি ত্যায্য করে দেব। যে মেয়ে শত্রুর ঘরের বউ হতে পারে সে আমার মেয়ে হতেই পারে না। তুমি আমার মেয়েকে এভাবে ত্যায্য করার কথা বলতে পারো না নওশিন। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলে
নিয়ে নিধির বাবা মামুনুল হক পেছনে ফিরে ফুঁসে ওঠে নওশিন। রাগে কিরমিটি বলে, কিসের মেয়ে? ও আমার মেয়ে না। মামুনুল হক নওশিনের মুখ চেপে ধরে অসহায় হয়ে বলে, দয়া করে এসব পুরনো কথা তুলো না নওশিন, আমার বুক চলে যায়। নিজেকে ছাড়িয়ে নেয়। আমার এই আপদটা আমার শত্রুর ঘরে ঘর পেতেছে। ওকে এতদিন যাও একটু সহ্য করতাম, এখন তাও করতে পারি না। যাও তো যাও, তোমার কি কাজ আছে করো গিয়ে। মামুনুল হক চুপচাপ সেখান থেকে অফিসে চলে যায়। দেখ নওশিন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি ভালো করে বলি, তুই মন দিয়ে শোন। শুনছি, তুই বল ভাইজান। ইরশান খান যেহেতু নিধিকে বিয়ে করেছে, তার পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে। নিধিকে বিয়ে করার মানে হলো ও চাইছে এই পরিবারের সদস্য হওয়া, পরিবারের ভিতরে একেবারে ঢুকে যাওয়া। ওকে সুযোগটা দেই। ইমতিয়াজের বিয়ে উপলক্ষে ওকে দাওয়াত করে আসবি। একবার হাতের নাগালে পেলে ওই বংশে উপড়ে ফেলে দেব। অসম্ভব ভাইজান, এস্ট্রানকে এত হালকা ভাবে নিও না। মনে রেখো ও খান বাহাদুরের বংশধর। তুমি যদি পাতায় পাতায় চলো, ও চলবে পাতার শিরায় শিরায়। এত কিছু ভাবিস না তো, সব প্ল্যান মতো করলে এরশান কিচ্ছু করতে পারবে না। ভাইজান, তোমরা যত যাই করো খুব সাবধানে কাজ করো। এরপরে ওরা আরো কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করে। প্রায় কিছুক্ষণ পর সেখানে যোগ দেয় প্রাচীর মা, রুমেনা আর বাবা মাঝার। ওরা অবশ্য যখন আসে তখন নওশিনরা কথার মোড় পাল্টে নেয়। বিয়ের সম্পর্কে আলোচনা করে, সবাই যার যার কাজে বাছাই করে নেয়। সিদ্ধান্ত নেওয়া হয় আজ বিকেলে ইমতিয়াজ আর মামুনুল হক নিজেকে এরশানকে দাওয়াত করে আসবে, আর বাকি সব আত্মীয়রা স্বজনদের দাওয়াত কাজ শেষের পথে বিশাল ধুমধাম করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সবাই। সিমেন্টে ঢালাই করা লাশের কঙ্কালের কোনো যথা উপযুক্ত খোঁজ পাচ্ছে না পুলিশ ডিপার্টমেন্ট। পুরো ইনভেস্টিগেশনের দায়িত্বটা পড়েছে ইমতিয়াজের উপরে। বেচারা সবে মাত্র চাকরিতে জয়েনই করেছে, করতে না করতে এরকম একটা কেস হাতে পেয়েছে, আর মাত্র 3 দিন পরে তার বিয়ে। অথচ এখন পর্যন্ত কাজের কোনো সুরাহাই করতে পারেনি। সারাদিন দখলের পর নিজের ফ্ল্যাটে ফিরেছে ইমতিয়াজ। রাত 9টা বেজে 20-এর ঘরে 2 কামরার একটি ফ্ল্যাটে থাকে ইমতিয়াজ। আগে একটি বয়েজ হোস্টেলে থাকতো, এই মাসে ফ্ল্যাটে শিফট হয়েছে। প্রাচীকে নিয়ে এখানে ছোট্ট একটা সংসার বাঁধবে সে। কিচেনে ডিনার তৈরি করতে ব্যস্ত সে। মাংস কষাতে কষাতে ভাবে এই তো আর কয়েকদিন পর, তারপরেই তার প্রাচীর সাথে সুখের সময় শুরু হবে তার। কত খুনসুটি আর কত হাসি রেস্ট থাকবে এই ছোট্ট ফ্ল্যাটটিতে। ভাবতে ভাবতে ডিনার সেরে ফেলে আর মাত্র 2 দিন, আর এই 2 দিন যে যার যেন তার কাছে 2 যুগের বেশি। হঠাৎ ভাবনার মাঝে ফোন বেজে ওঠে। স্ক্রিনের নামটি দেখে মুচকে হাসে ইমতিয়াজ। ফোনের রিসিভ করতে করতে বারান্দায় পা ফেরায়। হ্যালো বউ। ওপাশ থেকে প্রাচীর লজ্জা মিশ্রিত কণ্ঠস্বর শুনতে পায়। এখনো বউ হয়নি ইমতিয়াজ ভাই? হওনি, তবে হতে কতক্ষণ? আর 2 দিন। কিন্তু এখনো তোমার মুখ থেকে ভাইয়া কথাটা গেল না, তাই না? ওপাশ থেকে প্রাচীর দুষ্টুমি করে বলে, এতদিন যেহেতু যায়নি এখনো যাবেন না। তাহলে আমার বাচ্চারা কি আমাকে বাবা বলা বাদ দিয়ে মামা বলবে? ইমতিয়াজের কথা শুনে ভীষণ খায় প্রাচীর। হ্যাঁ, আপনি শুনতে চাইলে অবশ্যই বলবে বলে খিলখিল করে হেসে ওঠে। এভাবে খুনসুটি চলতে থাকে ওদের। কথা বলতে বলতে কখন যে মাঝরাত হয়ে আসে বুঝতেই পারে না প্রেমিক যুগল। একসময় ফোনের ওপাশে থাকা প্রাচী সারা শব্দ না পেয়ে ইমতিয়াজ বুঝে যায় প্রাচী ঘুমিয়ে গেছে। তাই কল কাটার আগে নিখাত ভালোবাসার কথা বলে নেয়, যা প্রাচীর অগোচরেই রয়ে যায়। আজব তো, বলা নেই কওয়া নেই। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পাবে। মুখ গম্ভীর করে ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে উত্তর দেয় এরশান। একটি বিশাল শপিং মলের সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখায়। বের হওয়ার আগে গাড়ির স্টিয়ারিং এর সাথে নিধির এক হাতে হ্যান্ডকাফ লাগিয়ে নেয়। যাওয়ার সময় বলে যায়, ওয়েট, আই এম কামিং। আরে এইভাবে বেঁধে কেন রেখে যাচ্ছেন? আমাকেও নিয়ে যান। আমি কি আসামি নাকি যে এইভাবে বেঁধে রাখতে যাচ্ছেন আমায়? পালিয়ে যাব না আমি, ট্রাস্ট মি। হঠাৎ করে রাগে এরশানের কান লাল হয়ে যায়। নিধির থুতনি ধরে বলে, I don't trust anyone anymore.
নিধি ভাবাচাকাকে শুধু এসানে যাওয়ার পথটার দিকে চেয়ে রয়, মনে মনে বলে, যা বাবা, আমি আবার কি করলাম? এই লোকের মাথায় কি চলে আল্লাহ ভালো জানে। কিছুক্ষণ বসে থাকা পর হঠাৎ এসানে ফোন বেজে হচ্ছে, হয়তো ভুলে ফোন রেখে গিয়েছে, নয়তো ইচ্ছে করেই। তাতে নিধির কি ফোনের মতো বেজেই চলেছে। স্ক্রিনে তাকিয়ে দেখে নিধি কিছুটা কৌতূহলী যায়। ডক্টর আর্থার নাম করে একজনের কল, তার মধ্যে কল কেটে যায়। পুনরায় কল বাজতে নিধি কি মনে করে যেন কলটা ধরে। ওপাশ থেকে মধ্যবয়স্ক একজন ভদ্রলোকের কণ্ঠ শুনতে পায় সে, যার কথা শুনে নিধি অলরেডি কোমায় চলে গিয়েছে। কথাগুলো ছিল কিছুটা এমন যে ডক্টর আর্থার একজন সাইকিয়াট্রিস্ট, প্রথমে এশানের সাথে কথা বলার জন্য কল দিয়েছিল। পরে নিধির কণ্ঠ শুনে পরিচয় জানতে চাইলে নিধি এশানের বউ বলেই পরিচয় দেয়। এশানের মতো সাইকো একটা লোক বিয়ে করেছে শুনে বেশ অবাকই হয় সে। নিধির পরিচয় জানতে পেরে ডক্টর আর্থার সকল কথাই বলে দেয়। বিগত 12 বছর বা তারও অধিক সময় ধরে ইসরান একজন সাইকো পেশেন্ট ও একাধারে ইন্টারমিডিয়েট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হঠাৎ করে অতিরিক্ত আক্রমণাত্মক, হিংসাত্মক বা রাগী হয়ে ওঠেন। এটি রাস্তার ক্রুদ্ধতা, পারিবারিক নির্যাতন বা জিনিসপত্র ভাঙচুর করার মতো আচরণের মাধ্যমে প্রকাশিত হতে পারে। সিজোফ্রেনিয়ার কিছু উপসর্গের মধ্যে বিভ্রান্তিকর বিশ্বাস এবং বাস্তবতার সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা দেখা যেতে পারে, যা প্রতিশোধ পরায়ণ বা অস্বাভাবিক আচরণের কারণও হতে পারে। পার্সোনালিটি ডিসঅর্ডার। কিছু ব্যক্তিত্বের ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা অন্যদের প্রতি প্রতিশোধ পরায়ণ হতে পারেন, বিশেষ করে যখন তারা নিজেদের আঘাতপ্রাপ্ত বা অপমানিত বোধ করেন। পিটিএসডি। কোনো ভয়াবহ ঘটনার পর পিটিএসডির কারণে ফ্ল্যাশব্যাক, দুঃস্বপ্ন এবং উদ্বেগের পাশাপাশি প্রতিশোধের চিন্তা বা আবেগও দেখা দিতে পারে। এছাড়াও সে ভয়াবহ রকমের ইসমোনিয়ায় আক্রান্ত, যার ফলে রাতে ঘুমোতে পারে না। ওর মাথায় কখন কি ঘুরে সে নিজেও জানে না। লাস্ট 12 বছর সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেনি। যতবার রাতের বেলা ঘুমানোর চেষ্টা করেছে, ততবারই চোখের সামনে নিজের পরিবারের সারি সারি লাশের দৃশ্য চোখে পড়েছে। প্রতিশোধ আর ঘৃণায় দুটো ওর মাথায় গেঁথে রয়েছে সম্মানের মতো। ওর কাছ থেকে একটু সাবধানে থেকো মা। লাস্ট 3 মাস ধরে স্ট্যান কোনো ট্রিটমেন্টই নিচ্ছে না, তাই ওর দ্বারা যে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ হতে পারে। তার চেয়ে বেটার হবে ওকে ওর মতো থাকতে দাও আর নিজেকে নিরাপদে রেখো। লোকটি কল কেটে দেওয়ার আগে অনুরোধ করে নিধি সাথে যে তার কথা হয়েছে সেটা যেন এশানকে না বলে। ডক্টর আর্থার কল কেটে দেওয়ার পর নিধি চুপ করে ফোনটা আগের জায়গায় রাখে আর মনে মনে ভাবে, এটা তো আসলেই পাগল লোক। আগে বলতে মজা করেছে, এখন দেখে লোকটা আসলেই পাগল। পুরো তার ছিঁড়া জমিদার। ধপ করে এশান গাড়ির ভেতরে আসে, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। এগুলোতে কি আছে? ব্যাগগুলো পেছনে সিটে রাখতে রাখতে বলে, এমনিতে আমার সামনে জামা কাপড় না পরলেও হবে, কিন্তু যেহেতু ইমতিয়াজের বিয়ে, তাই তোমার জামা কাপড়ের পেছনে টাকা। এশানের কথা শুনে নিধির মুখে হাসি ফুটে ওঠে, গদগদ হয়ে বলে, তাহলে আমরা যাচ্ছি? নিধির হাতে থাকা হ্যান্ডকাফ খুলে গাড়ির ঘোরাতে ঘোরাতে বলে, কেন, আপনি যাবেন না? নো। নিধির কিছুটা মন খারাপ হয়, কিছুক্ষণ পর একটু সাহস চুকিয়ে বলে, না মানে বিয়ের পরেই প্রথম বাবা বাড়ি যাচ্ছি, আপনি না গেলে কেমন দেখায় না? কেমন দেখায়? যেখানে তুমি নিজে বিয়ে মানো না, সেখানে বাবার বাড়িতে যাওয়ার সময় বরকে টানো কেন? আশাহত হয় নিধি, কারণ সে না চাইতে সম্পর্কটা মানতে শুরু করেছিল। তার মধ্যে এশান এভাবে হার্ট করে কথা বলে দিল। মুহূর্তে ডক্টর আর্থারের কথা মাথায় এলো, তাই প্রসঙ্গ পাল্টাতে নিধি বলে, এতগুলো শপিং ব্যাগে কি এগুলো? তোমার ড্রেস। তাহলে আমাকে নিয়ে গেলেন না কেন? আমি নিজে চয়েস করতাম। যেখানে তোমার বিয়েটা নিজের চয়েসে হয়নি, সেখানে শপিং নিজের চয়েসে করো না করাতে কি আসে যায় বুঝরা? এশান শান্ত চোখে ড্রাইভ করতে করতে কথাগুলো বলে। এশানের মুখে নিজের নাম শুনে বুকটা থপ করে কেঁপে উঠছে। এর আগে এশান কখনো এভাবে নামতে ডাকেনি। রাগ হোক বা ভালোবাসা হোক, সবসময় বৌরানি বা অন্য কোনো নিকনেম ডেকেছে। অজান্তে চোখ বেয়ে পানি এলো, যা এশানের অগোচরে মুছে নিতে চাইলে ব্যর্থ হয়। নিধির লুকোচুরি দেখে এশানের মুখে পিশাচের কুটিল হাসি রেখাই দেখা যায়। মনে মনে বলতে থাকে, এই তো বৌরানি, ভালো না বসে কোথায় যাবে? আমার মুখের আদুরে ডাক না শুনলে কেমন লাগে তা তুমি হারে হারে টের পাবে। আমি দূরে গেলে তোমার হৃদয়ে কতটা চলবে তা তুমি জানো না। আর এই অজানা অনুভূতিটাই এখন হারে হারে জানতে পারবে। তুমি আমার জন্য উন্মাদ হয়ে যাবে।
যেদিন তুমি নিজে উন্মাদ হয়ে আমার কাছে ধরা দেবে সেদিনই তোমায় শোকের সাগরে বেড়াতে নেব, তার আগে না, নেভার এভার। সারা রাস্তা ওরা আর কেউ কারোর সাথে কথা বলে না। বাড়ি ফিরতেই কোবরা গাড়ির দরজা খুলে দেয়। এরশান নীতির সাথে কোনো কথা না বলে সোজা ভেতরে চলে যায়। নীতিকে আসতে দেখে প্রভা ছুটে আসে। পরশু রাতে হিমির সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে থাকে। নিধির কিন্তু মুখ ভার দেখে আর কিচ্ছু বলার সাহস পায় না। প্রভাকে দেখে নিধি সজল হাসি হেসে বলে, হিমি কই? ও ওর বাসায় চলে গিয়েছে। ও নিধি আর কথা বাড়ায় না। নিজের মনের অস্থিরতাকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, তাই সোজা নিজের রুমে আসে। রুমে এসে দেখে এশা ল্যাপটপে মুখ গুজে বসে আছে। নিধি কিছু বলতে গিয়েও বলে না। বেডের উপর একটা ছোট্ট বক্স দেখতে পায়, সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রয় তারই মধ্যে এশান বলে উঠছে, ওটা তোমার। নিধি ফ্রি কুচকে এশানকে বলে, কি আছে এতে? খুললেই দেখতে পাবে। নিধি আর কথা বাড়ায় না। বক্সটি খুলে ওর চোখ ছানাপড়া হয়ে যায়। এটা কি স্বপ্ন কি সত্যি? আইফোন 70 প্রো ম্যাক্স। এই লোক যেমন ওভার পজিটিভ, সেখানে আইফোন তো দূর, একটা বাটন ফোনও আশা করা পসিবল না, সেখানে এটা। খুশিতে চোখ ঝিলিক দিয়ে ওছে এসে ল্যাপটপটা নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে, আমি আজ ফিরবো না, কাল কোবরা তোমাকে ওই বারে নিয়ে যাবে, বডিগার্ড হিসেবে থাকবে, সাথে প্রভাও থাকবে। রাতেই শুধু প্রভাকে নিয়ে থাকবে, অন্য কাউকে অ্যালাউ করবে না। আর যদি করো তাহলে বিষয়টা ভালো হবে না। বিয়ে শেষ হলে চলে আসবে। হলুদ আর বিয়ে এই দুদিনে থাকার অনুমতি দিলাম। আর আমি ফোন করার সাথে সাথে কল ধরবা। একটু দেরি হলে কেমন থেকে কেমন হয়ে যাবে বলে দিলাম। কথাগুলো এক নাগারে শেষ করে সেখান থেকে অননি বেরিয়ে যায়। নিধির প্রতিক্রিয়া শোনার প্রয়োজন বোধ করলো না। নিধি নিজেও কথাগুলোর কোনো প্রত্যুত্তর খুঁজে পায়নি, শুধু এশানে চলে যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। কতদিন পর বাসা যাচ্ছে, যেখানে তার এত এত খুশি হওয়ার কথা ছিল, সেখানে কেমন যেন বুকটা ভারী ভারী লাগছে। ভাইয়ের বিয়ের কথা মনে হতেই মনটা ফুরফুরি হয়ে যায়। যাকে ভালোই হলো, এই তার ছেঁড়া নষ্ট জমিদার থাকবে না, সেটাই ভালো। মন খুলে মজা করা যাবে। খুশি খুশি মনে শপিং ব্যাগ খুলতে থাকে। অনেকগুলো শাড়ি, অর্নামেন্টস আর জুয়েলারি সেখানে। সবগুলো কি সুন্দর ম্যাচিং করে, দেখে বোঝা যাচ্ছে যাবে না এটি কোনো ছেলের চয়েসে কেনা। নিধি এক মনে নিজের শপিংগুলো দেখছিল। হঠাৎ করে কোথা থেকে যেন হিমি কাঁদতে কাঁদতে রুমে আসে। কান্না না, ন্যাকা কান্না। এসেই সরাসরি নিধিকে জড়িয়ে ধরে। নিধি হতবিহ্বলের মতো প্রশ্ন করে, কিরে, তুই না বাড়ি চলে গিয়েছিলি? তাহলে এখন এভাবে কোথা থেকে আসছিস? হিমি নাক টেনে বলে, বাসা থেকে আসছি বান্ধবী, পালিয়ে আসি। পালিয়ে কেন এসেছিস? এই মেয়ে কি বলে? তোর ভাই জানলে মেরে ফেলবে। আমি কি ভাইয়াকে বলে এসেছি নাকি যে আমাকে মেরে ফেলবে? তাছাড়া না পালাইলেই মেরে ফেলতো। এর আগের বার যখন তোর সাথে দেখা করার জন্য তোর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তখনও বাড়ি থেকে পালিয়েছিলাম। হিমির কথা শুনে মুখ হা হয়ে যায়। আর আজকে কেন পালিয়েছিস? কাঁদতে কাঁদতে কাল রাতে রুহুলের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে সকালে রুহুল যে তাকে বাসায় দিয়ে এসেছে তা খুলে বলে। কথাগুলো শুনে নিধি আরো অবাক ছুড়ে পৌঁছে যায়। তুই কি পাগল হয়ে গিয়েছিস? তুই সব জায়গায় ফাজলামো করিস। আমি সত্যিই ফাজলামি করিনি, বিশ্বাস কর। আমি সত্যি সত্যি রুহুল সাহেবকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। নিধি খেয়াল করে দেখে হিমির বাসা থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু বাইরে আসার সময় মেকআপ করতে ভুলেনি। এত কান্নার ফলে পানিতে মেকআপ গুলো চুয়ে চুয়ে পড়ছে। নিজের খুব কষ্টে হাসি চাপিয়ে বলে, আচ্ছা হ্যাঁ বস, আমি আগে শুনি কি হয়েছে। না রে, তার আগে তুই আমাকে কিছু খেতে দে। এত কান্না করেছি যে আর কান্না করার শক্তি পাচ্ছে না। রুহুল সাহেব আমার ভালোবাসার কোনো পাত্তাই দিল না। আচ্ছা তুই বস, আমি খাবার নিয়ে আসি। হিমিকে নিজের ঘরে বসিয়ে রেখে নিধি কিচেনে চলে গেল খাবার আনতে। এদিকে হিমি এই প্রথম এশানের ঘরে ঢুকেছে। অবাক হয়ে পুরো রুমটা দেখতে থাকে। কি সুন্দর। হঠাৎ চোখ যায় আলমারির দিকে। পাশে আরেকটি ছোট্ট আলমারি, যেটার উপরে ট্রান্সপারেন্ট গ্লাস লাগানো রয়েছে। সেখানে পুরোটা ওয়াইনের বোতল। হিমি কৌতূহলে সেদিকে দাঁড়িয়ে যায়। এগুলো কি, মদ? খুশিতে চোখ চিকচিক করে ওঠে। এই তো তার কষ্ট কমানোর যন্ত্র পেয়ে গেছে সে। কি রে, ওইখানে কি করিস? এদিকে আয়, খাবার নিয়ে এসেছি তো। টেবিলে খাবার রাখতে রাখতে নিধি হিমিকে ডাকে, কিন্তু সেই খাবারের উপর হিমির কোনো ইন্টারেস্ট নেই। চকচকে চোখে শুধু ভেতরে রাখা বোতলগুলোর দিকে তাকিয়ে আছে সে। নিধি এসে হিমিকে ধাক্কা দিয়ে সে নড়েচড়ে উঠে দাঁড়ায়। হ্যাঁ রে নিধু বুড়ি, তোর রুমে যে মদ আছে সেটা বলিসনি কেন? কি মদ? হ্যাঁ দেখ, এটার ভেতরে।
নিধি মনোযোগ দিয়ে আলমিরার দিকে তাকায়। হ্যাঁ ঠিকই তো, সেখানে রাখা অনেকগুলো কালো কালো বোতল সারিবদ্ধভাবে সাজানো, মনে হয় খুব যত্ন সহকারে কেউ রেখে দিয়েছে। কই, এতদিন তো নিধির চোখে পড়ছিল না, আজ হিমি এত সহজে তা খুঁজে বের করল। হ্যাঁ তো কি হয়েছে, আয় খেয়ে নিবি। না রে বান্ধবী, আমার দুঃখ দূর করার জিনিস পেয়ে গিয়েছি। মানে? মানে করিস না তো, চল একটু এটাকে এক্সপেরিমেন্ট করি। শুনেছি এগুলো খেলে নাকি দুঃখ ভুলে যায়। কি সব বলছিস, মাথা ঠিক আছে তো? না রে, মাথা ঠিক নেই, তবে মাথা ঠিক রাখার জন্যই এটা খাবো। হিমিকে সোজা সাপটা না করে দেয় নিধি, কিন্তু হিমি নিজে জেদ ধরে সেখানে বসে পড়ে। বোন, তোর দুটো পায়ে ধরি, তুই আমার মায়ের পেটের বোন লাগোস, প্লিজ একটাবার একটু খেতে দে। দেখ, তোর মনে আছে আমরা একবার বলেছিলাম জীবনে একদিন হলেও সেটা ট্রাই করব। আজকে সেই সুযোগ এসেছে, প্লিজ তুই আমার বাধা দিস না মা। এবার হিমি সত্যি সত্যি নিধির পা জড়িয়ে ধরে টানটানি করতে থাকে। নিধি বিরক্ত হয়ে বলে, উফো, এ তো মহা জ্বালা, যা তো বাসায় চলে যা। সন্ধ্যা রাতে এশিয়ান কিং প্যালেসে আসে, সাথে রুহুল আর কুবরাও ছিল। ড্রয়িং রুমে ঢুকেই দেখে নূরজাহান বসে চা খাচ্ছে, পাশে আবা বসে বসে ফোন টিপছে। কখন এলে ফুপুজান? চায়ের কাপ রেখে এশানের দিকে তাকায় নূরজাহান, খুশি খুশি চোখে এশানের দিকে এগিয়ে যায়। এশানের ভয়েস শুনে আভা যেন আকাশে চাঁদ হাতে পেয়েছে। নূরজাহান এশানকে জড়িয়ে ধরে বলে, রাজ্য সোনা বাচ্চা আমার, মাই ডিয়ার, কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছিলাম। অফিসের কিছু কাজ ছিল, তুমি কল দিলেই তো পারতে, আমি চলে আসতাম। কল দিলে কি এই সারপ্রাইজটা পেতে? আবার লাজুক হয়ে এশানে অনেকটা ঘেঁষে দাঁড়ায়। এশান দেখেও না দেখার ভাব করে থাকে। ভাইজান, আমি আপনাকে কফি বানিয়ে দিই, আপনি বসুন। আবার আবদারে এশান থমথমে গলায় বলে, নো নিড। তখনই দোতলা সিঁড়ির উপর থেকে নিধি আবাকে উদ্দেশ্য করে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমার জামাইকে কফি বানিয়ে খাওয়াতে চাস? হ্যাঁ, আমি কি মরেছি? আমার জামাই কি বিধবা হয়েছে যে তোর হাতের কফি খাওয়া লাগবে তাকে? ডাইনিং এ সবাই অবাক চোখে তাকা নিধির দিকে। নিধি তখন হেলে দুলে আবার সামনে এসে দাঁড়াতে পা স্লিপ করে পড়ে যেতে নেয়, কিন্তু সৌভাগ্যবশত এশান ধরে ফেলে, যা দেখে রাগে নাক সিটকে নেয় আভা। নিধি এশানকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পারে না, মাতাল হয়ে আসা গলায় বলে, এই এই তোর এই সাদা চামড়া দিয়ে আমার বরটাকে বশ করার চিন্তায় আছিস তুই? হ্যাঁ, তুই চিনিস আমি কে? আমি হলাম আমার জামাইয়ের 10টা না 5টা না একটা মাত্র বউরানী, যা তুই 7 জনমেও সাধনা করে হতে পারবি না। নিধির মাতাল হওয়া দেখে নূরজাহান এশানের দিকে তাকে প্রশ্ন করে, এসব কি রাজ্য? ও ড্রিঙ্ক করেছে? একজন জমিদারের বউ হয়ে এসব করার সাহস পায় কিভাবে? নিধি যে ড্রিঙ্কস করেছে এটা বুঝতে বাকি নেই এশানের। মনে মনে সেও প্রচুর অবাক হয়েছে, কিন্তু দৃঢ় গলায় নূরজাহানকে বলে, কাম অন ফুপুজান, ও আমার বউ, এতটুকু মডার্ন হবে, ইটস সো নর্মাল, চাপ নিও না তো। এশানের কথা শুনে নিধি এশানের গাল দুটো ছোট বাচ্চাদের মতো চানে পরে নূরজাহানের সামনে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলে, এই তো আমার হট অ্যান্ড সেক্সি একটা বর। শুনেন ফুপুজান, আমি আমার বরের একমাত্র বউ, আপনার মেয়েকে সাবধান করে দেবেন, ও যেন আমার বরের সাথে ছ্যাঁচড়ামো না করে। নিধির মাত্রামে আস্তে আস্তে বেড়ে যাওয়া এশান আর সময় দিল না ওখানে, সরাসরি কাঁধে তুলে উপরের দিকে চলে যায়। এশানের এইভাবে চলে যাওয়া দেখে আবার পুনরায় প্যানিক অ্যাটাকে শুরু হয়ে যায়। সে এশানের সাথে নিধিকে এখনো মানতে পারে না, তাই আভা আর সেখানে দেরি না করে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। ওর পেছন পেছন নূরজাহান যায় মেয়েকে শান্ত করার জন্য। এতক্ষণ সেখানে উপস্থিত থাকা রুহুল আর কোবরা দেখে যাচ্ছিল, আর দুষ্টু প্রভার নিধির কথাগুলো লুকিয়ে লুকিয়ে সুন্দর করে রেকর্ড করেছে। নূরজাহান আর আবার সাথে সাথে প্রভাও বেরিয়ে আসে, রুহুলকে খোঁচা মেরে বলে, মজা পাইছো ভাইয়া? রুহুল কিছুটা মুচকি হেসে বলেছে, হ্যাঁ প্রচুর। প্রভা তাদের পাচি বের করে হেসে বলে, আরো দ্বিগুণ মজা পেতে চাইলে আমার সাথে আসো। কোথায়? আরে আসোই না। প্রভা রুহুলের হাত ধরে টাঁদে টাঁদে নিজের রুমে নিয়ে যায়। ওখানে গিয়ে রুহুল যা দেখতে পায়, সেখানে গিয়ে দেখে হিমি ফ্লোরের উপরে হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে আছে, হাতে একটা মদের বোতল, কাছেই ইকরি বসা। ইকরিকে সে নিজের হাজারি শোনাচ্ছে, আমার মাফ করে দে ইকরি, তোর জন্য এখন পর্যন্ত পার্মানেন্ট একটা আব্বা আনতে পারলাম না। ব্যাটারে প্রপোজ করছিলাম, আমার থাপ্পড় লাগাইছে,
এই ব্যাটারে আমি অভিশাপ দিলাম, অন্য বেরিয়ে বিয়ে করলে ওই ব্যাটার মাথায় একটা চুলও থাকবে না, টাকলা হয়ে যাবে। এতক্ষণে হিমির মেকআপ বলে যা তা একটা অবস্থা। হিমির কথা শুনে প্রভা হেসে ওঠে। রুহুলের কি হলো জানে না, তবে যাওয়ার সময় বলে খেল। ওকে লেমন ওয়াটার খাওয়া। আরে ছাড়ুন তার ছেড়া জমিদার। রুমে এসে নিধিকে ছেড়ে দেয় এশরান। রুমে এসে দেখে তার শখের ওয়াইনের বোতলে জাত অবস্থা। গত বছর একটি নিলামের এক অকেশনে থেকে সে এসব কিনেছিল। সবগুলো ওয়াইন অনেক বছরের পুরনো বলে সেগুলোর দামও ছিল চড়া। সব ওয়াইনের শাড়িগুলো থেকে একটা মাত্র ওয়াইনের বোতল মিসিং। এখানে যা বোঝার আগে বুঝে গিয়েছিল। তুমি সব কি করেছ? ড্রিঙ্ক কেন করেছো সুইটহার্ট? কি জমিদার সাহেব, আপনি এত লম্বা কেন? ছোটবেলা থেকে কি জিরাফের মাংস খেয়েছেন? এত উঁচুতে তাকাতে তাকাতে আমার তো ঘাড় ব্যথা হয়ে যায়। তুমি লেমনেড খাবে? না, আমি আপনাকে খাবো জমিদার সাহেব। আমি সবসময় তোমার জন্য অ্যাভেলেবেল বৌরানি। নিধির কোমর জড়িয়ে নেয়। নিধি এশারের কাছে নিজেকে ছাড়িয়ে বেডের উপর উঠে পড়ে বলে, জানেন আমি পাখির মতো উড়তে পারি। এশান বিড়বিড় করে বলে উঠছে, হ্যাঁ, নেশা হলে মানুষ কত কিছু পারে। দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। কথাটা বলতে দেরি, কিন্তু নিধি নিজের হাত পা ছড়িয়ে সেখান থেকে চিত হয়ে ফ্লোরের দিকে নিজেকে ফেলে দিতে দেরি করেনি। আতঙ্কে এশান দ্রুত নিধিকে ধরে ফেলে। একটা দুর্ঘটনা থেকে বেঁচে যায় নিধি। নিধির সরাসরি এশানের কোলে এসে বসে পড়ে। এশান নিজেও আজ প্রচুর মজা পাচ্ছে, তাই বুদ্ধি করে নিজের ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও রেকর্ডিং করতে থাকে, যাতে পরবর্তী সময় তার পশ্চাৎ বৌরানীকে এটা নিয়ে পচানি দিতে পারে। নিধি এশানের দিকে তাকে নিজের ছোঁচ কামড়ে দিয়ে বলে উঠছে, ইস, আমার জামাইটা কি মাল মাইরি, মনে হয় ধরে খেয়ে ফেলি। ড্রিঙ্ক করলে যে তুমি এত হর্নি হও, আগে জানলে বাসর রাতেই খাওয়াতাম, তাহলে এতদিন আমার বংশের বাতি তোমার পেটে কুতকুত খেলতো। হ্যাঁ, আমি প্রচুর হর্নি, দেখবেন প্রমাণ। ওকে। নিধির কাণ্ড কারখানাতে এশান প্রচুর মজা পাচ্ছে। হাসতে হাসতে বলে, শিওর বেব, দেখাও কতটা হর্নি। হে। নিধি এশানের কোমরে বেল্ট ধরে টানাটানি শুরু করে দেয়। আরে তুমি এভাবে আমার বেল্ট ধরে টানাটানি করছো কেন? আরে দেখ, এতে এত শক্ত করে কেন লাগিয়েছেন? খুলে দিন না। ওয়াই? আরে আমি খানদানি বংশের বউ না। হ্যাঁ, খানদানি বংশের সাথে আমার বেল্টের কি সম্পর্ক? আরে খুলে দিন তো, আমি আপনাকে খানদানি পদ্ধতিতে হর্নি হওয়া শিখাচ্ছি। অজ্ঞতা এশান নিজের কোমরে বেল্ট খুলে দেয়। বেল্ট খুললেও প্যান্ট আগের মতোই টাইট হয়ে থাকে। এদিকে নিধি বেল্ট হাতে পেয়ে এক হাতে একটু পেঁচিয়ে নেয়, আর বেল্টের বেশিরভাগ সরু অংশ এশানের পা বরাবর ফ্লোরে পড়ে বাড়ি মেরে বলে, নাচ শালি নাচ। হোয়াট? এই বউ, এই লেমনেড খা, তোর নেশা চড়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের জামাইকে কেউ শালি বলে? নিধির কথার কোনো পাত্তাই দিল না। নিজের ফোন থেকে দেবের প্যারে লাল গান বাজায়। আইসি ভঙ্গিতে সোফায় পায়ের উপরে পা তুলে বসে। ফ্লোরের উপরে বেল্ট দিয়ে আরো দুটো সপাত সপাত করে বাড়ি মেরে বলে, কিরে শালি, নাচবি নাকি বেল্টের বাড়ি খাবি? হ্যাঁ, নাচ শালি নাচ। দেবের গান বাজতে থাকে আর সেই সুরে নিধি হাত উঁচিয়ে নাচতে থাকে, বলে, আমার দিলের উইলে লিখে দেব যার নাম রে। নিধি কাজ থেকে এশান ফোন কেড়ে নিয়ে ধমক দিয়ে বলে, স্টপ ইট। ধমকে নিধি চুপ হয়ে যায়। এশান থাপথাপ করে আলমিরার কাছে যায়। কি করছে কিছুই বুঝতে পারে না নিধি। হঠাৎ স্পিকারে আগের চেয়ে দ্বিগুণ গুণে বেজে বেশি জোরে কাটি বেজে হচ্ছে। নিধি তাকিয়ে দেখে এশানের হাতে একটি ওয়াইনের বোতল আর কাঁধে সেই স্পিকার বক্স, আর তার তালে তালে এশানি বলে হচ্ছে, চল হাটা 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 এসো বাতিল কথা, শুন দিল কি রানী, ডোন্ট বি ফানি, আই অ্যাম ইওর রাজা। নিধি নিজের কোমর বাঁকিয়ে সোফার উপরে উঠে দাঁড়িয়ে বলে হচ্ছে, আমার রূপের নাচ হাই, যে আমার রূপের নাচার বেশ দেবে রূপে আর যে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। এশান এবার অনেকটা ওয়াইন মুখে নেয়। মাথাটা এবার সত্যি সত্যি ধরে এসেছে, মনে হচ্ছে নেশা ধরে গেছে। হালকা দুলিয়ে দুলিয়ে নিধির দিকে যায়, হাত থেকে স্পিকারটি নামায়। গায়ের ব্লেজারটি খুলে ফেলেছে সে কখন। এখন শার্টের হাতাগুলো গুজে নেয়, গলা টাইটা ঝিলা করে নেয়।
উন্মাদ হয়ে নাচতে থাকা নিধিকে কোলে নিয়ে নেয়। নিধিও সহজভাবে এশানের কোলে উঠছে, দুপা দিয়ে এশানের কোমর চেপে ধরে। এশান আবার কোলে উঠছে। নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই মজনু আ আ আ আ নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই মজনু দেবে লালাকে শাসা। নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই মজনু দেবে লালাকে শাসা। উন্মাদ হয়ে নাচতে থাকে সেই প্রেমিক যুগল। একটা সময় দুজনের ছোট মেতে ওঠে ফ্রেঞ্চ কিসে। নিধি এবার অনেকটা খাপছাড়া হয়ে যায়। এশানের কোলে থাকা অবস্থাতে শার্টের বোতামগুলো খুলে দিতে থাকে। উন্মাদ হয়ে নাচতে থাকে সেই প্রেমিক যুগল। একটা সময় দুজনের চোচ মেতে থাকে ফ্রেঞ্চ কিসে। নিধি এবার অনেকটা খাপছাড়ি হয়ে যায়। এশানের কোলে থাকা অবস্থাতেই শার্টের বোতামগুলো খুলে দিতে থাকে, কিন্তু নেশার ঘরে থাকা হাত বারবার ফসকে যাচ্ছে, বিরক্ত হয়ে পড়ে। ইস, এগুলো খুলছে না কেন? এশান শুধু ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখছে। বেশি একটা নেশা হয়নি ওর। ইস জমিদার সাহেব, এগুলো খুলছে না কেন? নিধি কয়েকটা বোতাম খুলে দেওয়া মাংস পেশিগুলো শার্টের ফাঁকা দিয়ে দেখা যায়। এশানের নিঃশ্বাসও ঘন ঘন পড়তে থাকে। খপ করে নিধির দুই হাত নিজের এক হাতের ভেতরে চেপে ধরে নাকের সাথে নাক লাগিয়ে বলে, এটা না হলে আই সোয়ার তোমাকে শেষ করে দিতাম। কিন্তু কেন বেঁচে গেলে আজ জানো? একমাত্র তোমার মান্থলি প্রবলেমটা চলছে তাই। নিধিকে সুন্দর করে বিছানায় বসিয়ে দিয়ে এশানের বাইরে যেতে চাইলে নিধি প্যান্ট চেনে ধরে বলে, প্লিজ যাবেন না, আই ওয়ান্ট দিস। ওরে আমার উত্তেজনার গোডাউন রে আসছে, নিশ্চিত সময় উত্তেজিত হতে। নিজেকে ছাড়িয়ে নিয়ে এশান বলে, চুপচাপ বসে থাকো, আমি আসছি। আরে কই যান? ডোন্ট মুভ। এশানের রাগী চোখের কারণে চুপচাপ বসে যায় নিধি, আর এদিকে চলে যায় লেবু পানি আনতে। কারণ এই মাতাল তো নিজেও মাতাল হয়ে গিয়েছে, আবার তাকেও মারার ফান দিয়ে উঠেছে। মানে বাচ্চা একটা বইয়ের পাল্লায় পড়ে এশানের মতো মানুষ এভাবে নাচতে যাবে? ভাবা যায় এগুলো। রুমের এক কোনায় কানে হাত দিয়ে বসে আছে আভা। এশানের রুম থেকে আসা গানগুলোতে সে নিতেই পারছে না। ওরা নিশ্চয়ই ড্রিঙ্কস করে নিজেদের মন মতো আনন্দ করছে। দিদিকে কিভাবে এশান কোলে করে নিয়ে গেল, এর আগেও কয়েকবার কোলে করে নিয়ে যেতে দেখেছে। সে মনে হচ্ছিল ওই রাস্তার মেয়েটাকে সেখানে জ্বালিয়ে দিতে। কোনোভাবে এই মেয়েকে সহ্য করতে পারছে না সে। কেনই বা সে সহ্য করবে? যেখানে তার থাকার কথা ছিল সেখানে ওই রাস্তার মেয়ে আছে, সেখানে বরণী উপাধিটা তার পাওয়ার কথা ছিল, তাও ওই মেয়েটা পেয়েছে। যেখানে এশানের বাহু ডোরে তার আবদ্ধ থাকার কথা ছিল সেখানে ওই মেয়েটা হয়েছে। এশান কেন এই মেয়েটির জন্য পাগল? কেন কেন কেন? আর দুদিন পরে সে বাচ্চার মা হবে। কথাটা মনে হতেই আবার চিৎকার দিয়ে ওঠে, না, কিছুতেই হতে পারে না। আবার চিৎকার। নূরজাহান দ্রুত রুমে আসে, সাথে প্রভাও ছিল। নূরজাহান শেষে সরাসরি মেয়েরকে বুকের মাঝে চেপে ধরে বলে, মামুনি, কি হয়েছে তোমার? এরকম পাগলামি কেন করছো? আম্মা, আম্মা, তুমি শুনতে পাচ্ছ ওদের ঘর থেকে আসা আওয়াজ? দেখো, শোনো, ওরা কত খুশি। ওই রাস্তার মেয়ে আমাকে এতগুলো কথা বলে গেল, যা তা বলে অপমান করে গেল। মা, আমার এশান আমার নেই আম্মা। আমার শৈশবের স্বপ্ন এইভাবে নষ্ট হয়ে গেল শুধু এই রাস্তার মেয়ের জন্য। আম্মা, আমি কি করে মানবো? আমার তো সহ্য হয় না। তুমি রাস্তার মেয়েকে এখান থেকে সরিয়ে দাও। আবার কথা শেষ করতে দেরি। ওর গালে চর পড়তে দেরি হয়নি। চরটা খেয়ে মাথাটা ঘুরে ওঠে। ওর গালে হাত দিয়ে মারের উৎস খুঁজে সামনের দিকে তাকিয়ে দেখে নূরজাহান রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। পাশে প্রভা মুখ কাছাকাছি করে দাঁড়িয়ে আছে। আবার অবাক হয়ে পরে তার মা যেভাবে গায়ে হাত তুলতে পারে সেটা। আবার কল্পনার বাইরে করুণ চোখে চেয়ে বলে, আম্মা। চুপ, একবারও আমাকে ডাকবি না। তুই কাকে রাস্তার মেয়ে বললি? তোর কোনো আইডিয়া আছে? আম্মা, তুমি মেয়েটার জন্য আমাকে মারলে? আবার বলে ওই মেয়েটা এশরানের বউ, আমার রাজ্যের বউ। রাজ্য আমার কলিজা, আমার সব সব সব। রাজ্য যেহেতু ওকে ভালোবেসে এই বাড়িতে বউ করেছে, সেখানে তুই কোথাকার কোন চুনাপুটি? আবার জন্য মায়ের কথা বিশ্বাসই হচ্ছে না। আম্মা, শেষে তুমিও আমার বিপক্ষে গেলে? কই, তুমি না একটু আগেও আমার সাথে ছিলে? তুমি তো বলেছিলে আম্মা ভাইজানকে আমার কাছে ফিরিয়ে দেবে। কান খুলে একটা কথা মাথার ভেতর গেঁথে নেওয়া আভা। আমি তোমার সাথে ছিলাম, হ্যাঁ আমি মানছি, তোমাকে সাপোর্ট করেছিলাম,
কারণ তখন আমি ভেবেছি বুশরা আমাদের শত্রুর মেয়ে। শুনতে পাচ্ছ না ওদের রুম থেকে মিউজিক আসছে? এর মানে বোঝো আমার রাজ্য কতটা খুশি। লাস্ট কবে ওকে এতটা হাসি খুশি দেখেছি আমার নিজেরও মনে পড়ে না। আর সেখানে খুশিতে আমি বাধা সাধবো? মূর্খ তুমি। আভা অবাক হয়ে যায়, মায়ের দিকে তাকিয়ে থাকে। তার কাছে নিজের মেয়ের সুখের চাইতে ভাতিজার সুখ বড় হয়ে গেল। শোনো আভা, কালকেই তুমি আমেরিকায় তোমার বাবার কাছে চলে যাবে। আমি সব কিছু অ্যারেঞ্জ করেছি। কিন্তু আম্মা, কোনো কিন্তু নয়। এখান থেকে কোনো প্রকারের সমস্যা বাড়াও সেটা আমি চাই না। আর নিজের এই ন্যাকা কান্না বন্ধ করে মুভ অন করো, তাতে তোমারই লাভ। চলে আয় প্রভা। কথা শেষ করে নুরজান সেখান থেকে চলে যায়। আবার অবাক হয়ে মায়ের যাওয়ার দিকে তাকায়। প্রভা ধীর পায়ে আবার দিকে এগিয়ে গিয়ে সামনে বসে পড়ে। বোনের এলোমেলো হয়ে যাওয়া আসা কেশাশিগুলো চুলগুলো পেছনের দিকে সরিয়ে দিয়ে অনুতাপের সুরে বলে উঠছে, আমি বলেছিলাম না আপা, এত অহংকার করতে হয় না। সেদিন গায়ে হলুদের প্রোগ্রামে তোর কি অহংকার! কিছুক্ষণ পরে বাড়ির বউরানি হবে মনে করে মাটিতে পাই পড়ছিল না তোর। আবার শুধু ফ্যালফ্যাল করে প্রভাকে দেখতে থাকে। প্রভা নিজের কপালের চুলগুলো সরিয়ে বলে, আপা, এই জায়গাটাই তুই সেদিন গ্লাস দিয়ে ঢিল দিয়েছিলি। আমার কপাল দিয়ে রক্ত ঝরছিল, অথচ তুই অহংকারে সেদিন অন্ধ হয়ে গিয়েছিলি। আমাকে মানুষ বলতে তোয়াক্কাই করিসনি। আর আজ তোর পরিণতি দেখ। সময়ের কাঁটা ঘুরতে সময় লাগে না। আমাদের দুর্দশা দেখে তুই অনেক খুশি প্রভা? মোটেও না, আমার তো শুধু তোকে নিয়ে আফসোস হচ্ছে। তাহলে কি কাঁচা গায়ে নুনের ছিটা দিতে এসেছিস? জানিস আব্বা, তুই না কেমন যেন খুব একরোখা। আমি যে তোর ছোট বোন এটা হয়তো বা কখনো ভাবিসনি। ভাবলে এটা বলতে পারতিস না। কাঁচা গায়ে যে নুনের ছিটা দিচ্ছিস না তো কি করছিস? অন্য কিছু হলে এভাবে কথা বলতে পারতিস প্রভা? আমি যতবার তোকে দেখছি ততবারই অবাক হয়ে আপা। মানুষের অহংকারের পতন হলেও যে তার গলার আওয়াজ কমে না, তোকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। যাকে কাল চলে যাচ্ছিস, যা এখান থেকে। শুধু শুধু নিজের কষ্ট বাড়ানোর কি দরকার? আমি যাব না ভাইজান, শুধু আমার মানে আমার। ওই মেয়েকে আমি যেইভাবে হোক আমার পথ থেকে সরাবো। কথাগুলো বলে প্রভাও চলে যায়, কারণ সে জানে তার আপাকে মানানো এত সোজা না। অহংকার যখন মানুষের শিরায় শিরায় বিচরণ করে তখন নীতিকথা বিষের মতো তিতো লাগে। প্রভা চলে যাওয়ার পরে উচ্চ আওয়াজে বাজানো গানটি আবার পুরো মনোযোগ কেড়ে নিয়েছে। নিরুপায় হয়ে নিজের কাঁধে চেপে ধরে পাগলের মতো চিৎকার করতে থাকে আভা। বেডের উপরে পা তুলে উঁচু পাল্চা বকতে শুরু করেছে নিধি। পাশে স্পিকারে বেজে চলেছে নার্গিস আবার বিখ্যাত গান, বরিশালে লাঞ্চে ওই চালই বকে পেনে রুম বন্ধুরে মন পকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। তার মধ্যে এশান হাতে লেমনেজ নিয়ে হাতে নিধি বাজানো গানে এশানের সেন্স যা অবস্থা। নিধিকে উঁচে বসিয়ে হাতের গ্লাস ধরিয়ে দিয়ে বলেছে, কোনো ধরনের পাগলামি না করে এটা শেষ করে ফেলো। কি এটা? তোমার মাথা। ধরুন নিজের মাথা খাওয়া যায় নাকি? বুঝছো, প্লিজ আর জ্বালিও না, আমাকে নর্মাল থাকতে দাও। না, আমি এটা খাবো না। এতক্ষণ এশান নর্মালি কথাগুলো বলছিল, হঠাৎ করে মাথা কেমন যেন বিগড়ে গেল। আমার মুখের উপরে না, আমার মুখের উপরে না। নিধির নরম গালে আঙুল দিয়ে চাপ দিল, ফলে না চাইতেও ঠোঁট জোড়া হা হয়ে আসে। আর সেই সুযোগে এশান নিজের করে মুখের মধ্যে লেবু পানি দিয়ে দেয়। এশানের কোনো কিছুই বোঝা যায় না। এই খুব ভালো মানুষ মনে হয় তো ফেরেস্তা, আবার এক্ষুনি মানসিক বিকারগ্রস্ত একটা মানুষ। এই মুহূর্তে তার আচরণ এমনটা আছে সে প্রায় ভুলে গিয়েছে নিধি ট্রাঙ্ক। জোর করে খাওয়ানোর শেষে নিধির হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যায়। নিধি যেতে না চাইল, শেষে নিয়ে যায়। হাউ ডেয়ার ইউ, কত বড় সাহস! তুই আমার মুখের উপরে না করিস, এটা বুঝিস না? মাতাল অবস্থায় তোকে দেখে আমার নিজেকে কন্ট্রোল করতে কতটা কষ্ট হচ্ছে, তারপরে ফাজলামি করিস? তোরই মাতলামি আমি ছাড়িয়ে দিচ্ছে। আরে ছাড়ুন ছাড়ুন আমায়। নিধির কথা এসরে কানে যায় না। ওয়াশরুমে নিয়ে যে সোজা বাথরুমের পানিতে চুবিয়ে ধরে, ঠিক যেমনটা বিয়ের রাতে করেছিল সে। কি নির্দয় আর পাষাণ সে! এদিকে পানির ভেতর শ্বাস নিতে না পারায় পানির ভেতর ছটফট করতে থাকে। ততক্ষণে নেশার ঘোর কেটে গিয়েছে। মনে পড়ে যায় সেদিন দিঘির ভেতরে ডুবে যাওয়ার কথা, কতটা ভয় পেয়েছিল সে। আজকেও
কেমন যেন নিঃশ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে অতল গহ্বরে ডুবে যাচ্ছে। প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় ওর। ঈশানের বুকে খামচি দিতে থাকে, যা ওর আগের বারও করতো, কিন্তু এবারেরটা উদ্দেশ্য ছিল আলাদা, যার প্রতিটি আচর যেন চিৎকার করে বলতে চাচ্ছে, প্লিজ জমিদার সাহেব এরকম করবেন না, আমি ভয় পাচ্ছি। নিধি দম যখন শেষের দিকে, তখন পানি থেকে মাথা তুলে নেয় এরশান। নাকে মুখে পানি যাওয়ায় শরীর দুর্বল হয়ে যায় নিধি। দুর্বল শরীরে এরশানের কোলে ঢলে পড়ে, এরশানকে জড়িয়ে ধরে বলে, আমাকে একেবারে মেরে ফেলুন না জমিদার সাহেব, আমি আপনার এই ভালো এই খারাপ রূপটার সাথে অ্যাডজাস্ট করতে পারি না। নিধির হাত পা অসম্ভব রকমের কাঁপছে, যা দেখে এরশানের চেতনা ফিরে আসে। বুকের মধ্যে ধক করে ওঠে, নিধিকে নিজের বুকের মাঝে চেপে ধরে বলে, বউ, এই বউ, আমার দিকে তাকাও, কিচ্ছু হয়নি, দেখো তুমি। আমি আপনাকে বড্ড ভয় পাচ্ছি জমিদার সাহেব। আচ্ছা আমার দোষটা কোথায় বলুন তো? আমি আপনার শত্রুপক্ষের বলে? তাহলে আমাকে একেবারেই মেরে ফেলুন না। না না, বউ এভাবে বলিস না। এরশানের কথার পাত্তা না দিয়ে নিধি এবার বলতে শুরু করে, জানেন সেদিন আপনি যখন আমাকে দিঘিতে ফেলে দিলেন, আমার কেমন যেন বিশ্বাসই হচ্ছিল না যে আপনি আমায় ফেলে দিচ্ছেন। যখন পানির সংস্পর্শে এলাম তখন একটু একটু নিজেকে বিশ্বাস করতে পারলাম যে সত্যি আমায় ফেলে দিয়েছেন আপনি। জানেন আমি সাঁতারে খুবই কাঁচা, আমার হাত পা বাঁধা ছিল বলে সাঁতার কাটতেও পারিনি, ডুবে যেতে থাকলাম আমি দিঘির পানিতে। ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল পৃথিবীর সবচাইতে ইউজলেস মেয়েটা আমি, যে কিনা স্বামীকে সুখ দিতে পারেনি বলে তার স্বামী এভাবে ফেলে দিয়েছে তাকে। না 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 বউ, আমি 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 জানি না আমি কেন এরকম করলাম। আমার যেন কি হয় জানো, আমি মাঝে মাঝে নিজে কন্ট্রোল হারিয়ে ফেলে দিয়ে কী সব কাজ করে বসে, তার কোনো হিসেব নেই। বিশ্বাস করে বউ, আমি নিজে আমার রাগকে ভয় পাই। আমি বাকিটার বলতে গিয়েও বলল না এরশান। সে যে একজন সাইকো পেশেন্ট এটা খুব ভালো করেই জানে এরশান। এ যাবৎকাল যতগুলো কাজ করেছে বেশিরভাগগুলোই নিজের উপরে কন্ট্রোল হারিয়ে করেছে। যখন বুঝতে পেরেছে তখন আর কিছুই করার ছিল না তার। এরশানের বুকের মধ্যে নিধি নিজেকে শক্ত করে রেখে দেওয়ার চেষ্টা করছে, আর নাকের ভেতরে পানি যায়, মাথাটা যন্ত্রণায় করছে তার। যন্ত্রণা নিতে না পেরে জোরে জোরে কান্নাই শুরু করে দেয়। এরশান রুমে এনে মাথা মুছে দেয় নিধি, ড্রেসটাও চেঞ্জ করতে ভুলে না। নিধিকে বুকের মধ্যে নিয়ে একটা ঘুমের ইঞ্জেকশন দেয়, যার মিনিটখানেক পর নিধি ওভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। নিধি ঘুমিয়ে গেলে এরশান ডক্টর আর্থারকে কল করে চোখ মুখ শক্ত করে বলে, হ্যালো ডক্টর, আমি আপনার ট্রিটমেন্ট প্রপারলি নিতে প্রস্তুত। আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল বিরিতে চলে আসুন। আমি আমার ওয়াইফের কাছে নিজেকে সুস্থ মানুষ হিসেবে দেখতে চাই। আর ডোন্ট ওয়েস্ট মাই টাইম। বলে কল কেটে দেয় এরশান। নিধির দিকে তাকিয়ে রয় অনুতাপের চোখে। বেলা গড়ি 10টা। খুব ফ্রেশ একটা ঘুম হয়েছে নিধির, আর ঘুম ভেঙে এদিক ওদিক ঘুরতেই দেখে প্রতিদিনের মতো আজও এরশানের বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। ওইদিকে এরশানের ফোন অনবরত বেজে চলেছে। এরশান হালকা ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে, কিন্তু লাভের লাভ পুরোটাই হয় না। ফোনের আওয়াজ থামতেই ধাক্কানোর শব্দ, বাইরে থেকে নূরজাহানের গলার আওয়াজ শোনা যাচ্ছে। এরশান আবদ্ধ থেকে নিজেকে বুক কষ্টে ছাড়িয়ে নেয়। নরম পায়ে হেঁটে দরজা খুলে দিতে নূরজাহান স্মিত হেসে নিধির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বৌমা ঘুম কেমন হলো? ওমা, এ কাকে দেখছি নিধি? এই মহিলা যাতে সুন্দরভাবে কথা বলতে পারে তা জানা ছিল না নিধির। আসার পর থেকে নূরজাহানের কোনো ব্যবহারই তার পছন্দ হয়নি। মাঝে মাঝে দু একটা কথা যা হয়েছে তাতে বোঝা গেছে নিধি তার কথাটা কতটা অপছন্দের। অথচ সেই মানুষটা আজ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে স্বপ্ন দেখছে না তো ভেবেই চোখ দুটো কচলে নেয়। নিজের চোখ কচলানো দেখে নূরজাহান শব্দ করে হেসে বলে উঠছে, অমন অবাক হওয়ার কি আছে বৌমা? সরি, সবে মাত্র 10:30 বাজে। এত সকালে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আরে না না, বেলা অনেক বেজে গিয়েছে, আমারই তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। দেরি? অবাকের সাথে বলেন নূরজাহান। আরে না, কিসের দেরি? রাজ্যই তো ঘুম থেকে উঠে বিকাল 4টার সময়। তোমারও উচিত সেই সময় ঘুম থেকে ওঠা। নূরজাহানের কথা শুনে নিধি মনে মনে বলতে থাকে, আরে না না, বেলা অনেক বেজে গিয়েছে, আমারই তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ভাই রে ভাই, সারা জীবন শুনলাম শ্বশুরবাড়িতে সকালে ঘুম থেকে দেরিতে উঠলে নাকি বকাঝকা শুনতে হয়, আর আমার শ্বশুরবাড়ি পুরাই উল্টো, বলে কিনা জামাইয়ের সাথে বিকেল 4টায় ঘুম থেকে উঠতে হবে। ওয়াও, ক্যা বাত হ্যায়। কি হলো, হাসছো যে? আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? আমি তো বুঝিয়ে বলিনি। আচ্ছা আসো, তোমাকে একটু বুঝিয়ে বলি।
নিধির কাঁধ জড়িয়ে রুমের ভেতরে প্রবেশ করে নূরজাহান। বেডে নিষ্পাপ বাচ্চার মতো ঘুমিয়ে আছে এশরান। নূরজাহান এক পলক সেদিকে তাকিয়ে হাসলো, পরে নিধিকে নিয়ে বারান্দায় গেল। বারান্দায় পাতানো দোলনাটিতে নিধিকে বসিয়ে তার পাশে নিজেও বসে পড়লো। পরম যত্নে নিধির এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, শোনো বৌমা, তুমি হয়তো অতীতের ঘটনা সম্পর্কে কিছু জানো না, কিন্তু তোমাদের যে আমাদের একটা সাপে নেউলের সম্পর্ক আছে সে বিষয়টা অবশ্যই জানো। শুরুর দিকে তোমাকে মানতে চাইনি, কারণ তুমি শত্রুপক্ষের রক্ত। কালকে রাত পর্যন্ত তোমাকে আমার পছন্দ ছিল না, কিন্তু যখন তোমার রুম থেকে মিউজিকের শব্দ আসছিল সে সময় খানিকটা অবাক হই। এর আগে আমি কখনোই ইশরানের রুম থেকে এরকম কোনো আওয়াজ পাইনি। কাল রাতে পেয়েছিলাম, পুরাটাই তোমার জন্য। কাল সারা রাত রিয়েলাইজ করলাম আমার রাজ্যের জীবনে তুমি আসার পর থেকে ওর অনেকটা উন্নতি হয়েছে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি যার কাছে আমার সোনা বাচ্চাটা ভালো থাকবে তাকেই আপন করে নিব। নিধি মুগ্ধ রায় নূরজাহানের কথা বলা ভঙ্গিমা খেয়াল করে। কি সুন্দর স্নিগ্ধ সে, মধ্যবয়সী হলেও চেহারা তার বয়সের ছাপ পড়েনি। ছছানো সেই সৌন্দর্য ঠিকরে পড়েছে আভিজাত্যের ছোঁয়া। দিদি শুধু এক মনে শুনতেই আছে। নূরজাহান আবারও বলতে শুরু করে, তবে তোমার দ্বারা যদি কখনো আমার রাজ্য বিন্দুমাত্র কষ্ট পায়, বিশ্বাস করো ওই দিন আমার থেকে খারাপ কেউ হবে না। একেবারে গোড়া থেকে একটা একটা করে উপড়ে ফেলবো। নিধি কিছুটা ইতস্ততা বোধ করে পরিস্থিতি নর্মাল করার জন্য নূরজাহান দ্বিগুণ উৎসাহের সাথে বলে, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বৌমা। তোমার বাবা আর ভাই এসেছে। নূরজাহানের কথায় নিধি কিছু সময়ের জন্য স্থির হয়ে যায়। এই মুহূর্তে যা শুনছে তাকে আসলে সত্যি। সত্যি ওনারা এসেছেন? হ্যাঁ, তোমার ভাই ইমতিয়াজের বিয়ে, তার জন্য দাওয়াত করতে এসেছেন। নিচে বসে আছেন, চলো দেখবে। কতদিন পর নিজের বাবা ভাইকে দেখতে পাবে নিধি ভেবে বুকের ভেতর থকথক করছে। অস্থিরতা প্রকোপ এতই বেড়ে গেছে যে নূরজাহানের সাথে যাওয়ার আর ধৈর্য কুলো না তার। দৌড়ে ছুটে এলো ড্রয়িং রুমে। এসে দেখে বাবা মামুনুল হক আর ইমতিয়াজ সোফায় বসে আছে। আব্বু। পেছন থেকে মেয়ের ডাক শুনতে পায় মামুনুল হক। ওরা দুজনে মাথা ঘুরিয়ে দেখে নিধি হাঁপাচ্ছে। মামুনুল হক দৌড়ে গিয়ে নিজের মেয়েকে জড়িয়ে ধরে। নিধি কান্না করতে করতে বলে, তোমরা সত্যি এসেছো? আমি ভাবতেই পারছি না, কেমন যেন অবিশ্বাস্য লাগছে। একমাত্র মেয়ে আমার, তার কাছে না এসে কি পারি আমি? তুমি বিশ্বাস করো, ওনাকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করিনি। আম্মু আমাকে ভুল বুঝেছে, তুমি অন্তত আমায় ভুল বোঝো না। মেয়ের বিয়ের কথা মনে হতে মামুনুল হক একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। কত আশা ছিল মেয়ের বিয়ে থুমথাম করে দিবে, কিন্তু সে আসে ঘুরে বালি। তাই বলে তো আর মেয়েকে দূরে রাখা যায় না। মামুনুল হক নিজেকে সামনে নিধির মাথায় হাত বুলাতে বুলাতে বলে, মারে, আমি আর এসব নিয়ে ভাবছি না। যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে। এখন তুই খুশি থাকলে হয়েছে, আমার আর কিচ্ছু চাই না। শুধু তুমি কেন, এটা আমিও চাই। যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আমার বোন খুশি থাকলেই হলো। কথার বলে হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে আসে ইমতিয়াজ। নিজের বাবা ভাইয়ের এমন সুন্দর ব্যবহার দেখে নিজের দুঃখ ভুলে যায় নিধি। মনে হচ্ছে কত শত বছর পরে নিজের আপন মানুষগুলোর সাথে মুখ দেখতে পাচ্ছে সে, তাও বিনা দ্বিধায় তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছে। এর চেয়ে সুখ আর কি হতে পারে? জমিদার সাহেব কই মা? উনি ঘুমায় বাবা, আমি ডেকে দিচ্ছি। আরে না, এখন একটু আমাদের কাছে বস মা, একটু পরে ডেকে দিস। অজ্ঞাত বাবা ভাইয়ের সাথে বসে প্রাণ করে কথা বলছে সে। এদিকে নিজের কোলের ভেতর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। ঘুমের ঘোরে পুরো বেড হাতাতে থাকে। নিধিকে পায় না। থরম করে চোখ খুলে পুরো রুমে তাকে দেখে তার বুড়ানি নেই। বারান্দায় খুঁজে পায় না। ওয়াশরুমে দরজা খোলা, সে ধরেই নেয়। গুণধর বউ পালিয়ে যায়। মাথার তারটা আবারও কেটে যায়। দাদা তহৎ পিসে বলে, তোমার জন্য নিজেকে কন্ট্রোল করতে চেয়েছিলাম বুসরা, কিন্তু তুমি আসলে ভালো ব্যবহারের যোগ্যই না। ড্রয়ারের ভেতর থেকে রিভলভারটা বের করে লোড করে নেয়। রাগে কান দুটো লাল হয়ে গিয়েছে এশরানের। সিঁড়ি বেয়ে নামতে নামতে রুলকে চেঁচিয়ে ডেকে উঠে বলে, গাড়ি বের করো আমিন, আমার বউয়ের পা বেশি লম্বা হয়ে গেছে, ওটা খাটো করতে হবে। এশানে গমগমে আওয়াজে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠছে। নিধি অবাক হয়ে এশানের দিকে তাকিয়ে সোফা থেকে দাঁড়িয়ে যায়। মামুনুল আর ইমতিয়াজও অবাক। আরে কি বলছেন? আমার আবার পা লম্বা হলো কবে?
নিধিকে সামনে দাঁড়িয়ে থেকে দেখে এশানের রাগ কমার বদলে আরো বেড়ে যায়। ইমতিয়াজ আর মামুনুর উপস্থিতি তখনও এশানের নজরে আসেনি। তেরে এসে নিধির গাল চেপে ধরে নিজের কাছে টেনে নেয়, জড়িয়ে ধরে বলে, এই তুই এখানে কেন? তুই জানিস না আমি ঘুমানোর সময় অন্য কোথাও গেলে আমার ঘুম হয় না? আরে দাঁড়ান তো, দেখুন না কে এসেছে। আমার সব দেখা দেখে টাইম নেই, উপরে চল ঘুমাবো। এশান নিধিকে কাঁধে নিতেই তো যাবে, তার আগে মামুনুল হক বলেছে, কেমন আছেন খান বাহাদুর? থেমে যায় এশান। সামনের দিকে চোখ মেলেই দেখে ইমতিয়াজ আর মধ্যবয়স্ক এক ব্যক্তি দাঁড়ানো। এটা যে নিধির বাবা সেটা সে চেনে না, চেনে না জানার ভাব ধরে ইতস্ততা হয়ে বলে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মামুনুল হক কিছুটা আশাহত হয়, মেয়ের জামাই তাকে চেনে না, খানিকটা আফসোস হয় তার। আবার ভাবে চিনবে কিভাবে, এ পর্যন্ত তো দেখাই হয়নি, তাই উৎফুল্ল মনে বলে, আমি নিধির বাবা। লোকটি যে নিধির বাবা শুনতে এশান অভিনয় করে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে বলে, আসসালামু আলাইকুম শ্বশুর। ও শেট, আমি তো আপনাকে চিনতেই পারিনি। এশানের হাতে হাত মেলায় মামুনুল হক। দাঁড়িয়ে কেন? বসুন বসুন। কে ইমতিয়াজ, বসো। এশান এমন ভাবে নিধিকে ইগনোর করে যেন মনে হচ্ছে নিধি এখানে নেই। নিধি আরো অবাক হয় যখন দেখে এশান কি সুন্দর করে প্রাণ খোলা হয়ে ওদের সাথে কথা বলছে। দেখে কে বলবে এই লোক এত রাগী আর মেন্টাল পেশেন্ট। প্রায় কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে এশান নিধির দিকে তাকিয়ে বলে, কি হলো, চা দেবে না? চা? হ্যাঁ চা, বাসায় মেহমান এসেছে, তা দেবে না? দেখেছেন শ্বশুর আব্বা, আপনার মেয়ে কি পরিমাণে অলস, একটু চা বানিয়ে খাওয়াবে তাও পারে না। বিয়ের আগে আসলে একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল। বলছে আমার অকর্মার ঠেকে, সেটা বিয়ের পরে বুঝতে পারলাম। সবই কপাল। মামুনুল হক আর ইমতিয়াজ শুধু এশানের কথাগুলো মুগ্ধ হয়ে শুনে যাচ্ছে। কি সুন্দর করে কথা বলার ধরন তার, অথচ আগে তার নামে কত কি শুনেছে তারা। ইমতিয়াজের অবশ্য এর আগেও এশানের সাথে কথা হয়েছিল, কিন্তু এতটা স্বচ্ছ আর সুন্দর করে না। নিধি কোনো কথা না বলে চা বানাতে চলে যায়। চা বানাতে বানাতে ভাবে এই লোক এর আগে কখনো তাকে কোনো কাজ করতে বলেনি, অথচ আজ বাবার সামনে কি ঢং দেখাচ্ছে। ভাবা যায় এগুলো এক নম্বরে পোল্টিবাজ লোক এটা। আজ তোমার ভাগ্য ভালো যে আমার শ্বশুর আর শালাবাবু এসছে, নাহলে তোমাকে হারে হারে টের পাওয়াতাম আমাকে একা রেখে আসার শাস্তি কি হতে পারে। রান্নাঘরে প্রবেশ করতে করতে এশানে কথাগুলো বলে। এই মুহূর্তে রান্নাঘরে কেউ নেই, শুধু এশান আর নিধি। এ কি আপনি এখানে? বাড়ি আমার, কিচেনটাও আমার, সবচেয়ে বড় কথা বউটা আমার। তাহলে আমি থাকবো না তো কি পাড়ার লোক থাকবে? আরে না, সেটা বলিনি আমি। আপনি তো ওখানে সবার সাথে গল্প করছিলেন, তাহলে হঠাৎ এদিকে এলেন যে? নিজের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনে, গলে মুখ ডুবিয়ে বলে, আমার অনেক প্রেম পাচ্ছে বউ, চলো না একটু প্রেম করে। আরে আপনি এগুলো কি করছেন? সবাই দেখে ফেলবে তো, ছাড়ুন, ভালো লাগছে না এসব। আই টোল্ড ইউ না বেব, আমাকে কখনো কোনো বিষয় না করবে না। না কথাটা শুনতে পারি না, মাথা গরম হয়ে যায়। এশা নিধির বুকের কাছে ভারী নিঃশ্বাস ফেলে। না নেওয়া যাচ্ছে না বউ, তোমার ওটা শেষ হবে কবে? আমি তো পারছি না। ছাড়ুন প্লিজ, চাই লিকার বেশি হয়ে যাচ্ছে, না নামালে তেতো হয়ে যাবে। প্লিজ জমিদার সাহেব, বুঝুন একটু। এশান প্রতিক্রিয়া দেখানোর আগে পেছন থেকে গলা ঝাড়ার আওয়াজ নিধি সেদিকে তাকায়। এশান তো পেছনের দিকে না থাকে, মুখে কিছুটা বিরক্তির শব্দ করে বলে, তোর এখনই আসতে হলো? রোমান্টিক মোমেন্ট চলছে, হারাসারা সময় পেলে না। রুহুল কোনো কিছুর তোয়াক্কা না করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করতে করতে বলে, যত সব রোমান্স এখানেই করতে হয়, আর কোনো জায়গা পেলি না? শেষ পর্যন্ত কিনা কিচেনে? তুই রোমান্সের কি বুঝবে, ভার্জিন একটা ছেলে। নিজেকে এক্সপিরিয়েন্স দাবি করছিস? অফকোর্স, সেদিন দেখিতে নেমেছিলাম কি মাছ ধরতে নাকি? এটা ফরজ গোসল ছিল, জানিস না? এদিকে ওদের এমন লাগামহীন কথায় লজ্জায় নিধির মাথা কাটা যায় অবস্থা, তার গালগুলো চামচের মতো লাল হয়ে গিয়েছে। এশান আবারও বলে, আজ বিকেলে রেডি থাকিস, সবাই মিলে আমার শ্বশুর বাড়ি যাব। তোর তো আপন শ্বশুর বাড়ি নাই রে, তুই আমার সাথে যেতে পারিস। এশান ও বাড়িতে যাবে শুনে কিছুটা অন্য দৃষ্টিতে রুহুল এশানের দিকে তাকায়, যার মানে দাঁড়ায়, তুই কি শিওর ওখানে যাবি? এশান চোখ চিপে রুহুলকে আশ্বস্ত করে সবাই মিলে ওখানে যাবে। ওদের চোখাচোখি ও এই কথোপকথন পুরোটাই নিধির আড়ালেই হয়।